নমস্কার সকল দর্শককে আজকের ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। গতদিনের আলোচনার সূত্র ধরেই আপনাদের বলি, আলোচনার সময় আপনাদের বলেছিলাম যে রবির বৃশ্চিক রাশিতে যে গোচর হবে, এখানে অনেকগুলো ম্যাটার ঘটবে, অনেকগুলো পার্টে আলোচনা করবার ব্যাপার আছে। তার মধ্যে একদম জেনারেল যে পার্টটা, সেটা আমি গত দুদিন আগে আলোচনা করে এসেছি, আপনারা অনেকে হয়তো শুনেছেন। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আগামী 19 তারিখ যে লিউনার এক্লিপস হবে তার উপরে একটা সামগ্রিক পার্ট। তারপরে ঠিক তার 14 দিনের থেকে একটু বেশি দিন পরে, অর্থাৎ 4th ডিসেম্বর যেটা ঘটবে সেটা হচ্ছে সোলার এক্লিপস হবে, এবং সোলার এক্লিপস হয়ে এই পর্বটা শেষ হবে অ্যাকচুয়ালি। ততক্ষণ পর্যন্ত এই অংশটার মধ্যে অনেকগুলো ঘটনা ঘটতে চলেছে। আপনারা যারা দীর্ঘদিন আলোচনা আমার শোনেন, আমি পর্যায়ক্রমে বলেছিলাম এই বছরের মাঝামাঝি সময় থেকে দেখবেন একটা ভিডিও আমি করেছিলাম যে মঙ্গল যখন অস্তমিত হয়ে গেছিল, অর্থাৎ অনেকটা পাওয়ার সে লুজ করে ফেলেছিল বিফোর সান, তো সেই সময় থেকে একটা ঘটনা ঘটছে এবং সেটা নভেম্বরের 3rd উইক অবধি চলবে, যখন মঙ্গল আবার তার এনার্জিটাকে রিগেইন করবে, সেরকম একটা ঘটনা ঘটবে। তার সাথে বৃহস্পতির ট্রানজিট আছে, সেটা নিয়ে পূর্বে আলোচনা করেছি, নতুন করে আলোচনা করছি না। অনেকে জিজ্ঞাসা করছিলেন যে আলোচনাটা অনেকে হয়তো আগে দেখেননি, আপনারা দেখবেন যে ভিডিওর সিরিজের মধ্যে আমি প্রায় মাসখানেক আগে আলোচনা করে দিয়েছি, দুটো ফেজে আলোচনা করেছি। ফার্দারেন্স আলোচনা করব যখন বৃহস্পতির নবাংশ ভিত্তিক চেঞ্জগুলো হবে, অর্থাৎ বিশেষ করে বৃহস্পতি যখন মঙ্গলের নক্ষত্রটা ছেড়ে রাহুর নক্ষত্রে যখন যাবে, 6 ডিগ্রি 40 মিনিট যখন ক্রস করে যাবে অ্যাকুয়ারিয়াসে, তখন ফার্দারেন্স কিছু আলোচনা আছে, সেটা করব। ইমিডিয়েট আর আলোচনা করছে না এই টপিকের উপরে। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আগামী 19 তারিখ যে চন্দ্রগ্রহণ লিউনার এক্লিপস হতে চলেছে, তার উপরে আমাদের গ্রহগত যে ফল। আপনারা যারা দীর্ঘদিন আলোচনা শুনছেন তারা জানেন যে আমি কোনোদিন লগ্ন দেখে ছক দেখি না, বা আমি নর্মালিও দেখি না, বাট আপনাদের সুবিধার্থে আমাকে বলতে হয়, অনেক সময় বলতে হয়, বা এখন তো মান্থলি যে প্রেডিকশান করি তাতেও বলতে হচ্ছে। আজকে যে এটা নিয়ে বলবো সেটা কিন্তু তার আপনাদের যে জোডিয়াক সাইন আছে, অর্থাৎ যে রাশি আছে আপনাদের অ্যাকচুয়ালি, সেটা নিয়ে বলবো। তার কারণ হচ্ছে গ্রহণটা ঘটবে চন্দ্রের ওপরে অ্যাকচুয়ালি। চন্দ্র এবং রবি দুজনেই গেটিং ইনফ্লেক্টেড, কিন্তু গ্রহণটা হবে লিউনার, চন্দ্রের। সুতরাং সেই কারণে আপনাদের যে চন্দ্র লগ্ন যেটা আছে, যেটা আপনারা মুন অ্যাসেন্ডেন্ট যেটাকে বলেন, চন্দ্রলগ্ন বার করা কোনো ব্যাপার না, যেখানে আপনার 12টা জোডিয়াক সাইনের মধ্যে যেখানে চাঁদ আছে সেটাই আপনার রাশি। যে নক্ষত্রে আপনি চাঁদ রয়েছে সেটা আপনার জন্ম নক্ষত্র, সেই নক্ষত্র দিয়ে, নক্ষত্রের দশা দিয়ে আপনার জীবন শুরু হবে, একদম নর্মাল হিসেব। তো আজকে যেটা নিয়ে বলবো সেটা মুন সাইন নিয়ে বলবো। কারণটা আপনাদের বলে দিলাম, যেহেতু ঘটনাটা ঘটছে মুনের উপরে। মুন সাইন নিয়ে যখন কোনো ঘটনা বলতে হয়, 2-3 দিন আগের একটা ভিডিওতেও বলেছিলাম, যারা রেগুলারলি এবং মেটিকুলাসলি যারা আলোচনা শোনেন তাদের দুবার বলার দরকার পড়েন না, তারা বুঝতে পারেন ব্যাপারটা। সেটা হচ্ছে মুন সাইন নিয়ে যখন কোনো ঘটনা বলি, সেটা খুব একটা লোকালাইজড ইনসিডেন্ট হয়। যদিও আমি মুখ্যত বলবো কিন্তু সেই দিনের ঘটনাটা, অর্থাৎ 19 তারিখের যে ইম্প্যাক্ট, কিন্তু এই ইম্প্যাক্টটা কিন্তু স্টে করবে অ্যাকচুয়ালি 4 তারিখ পর্যন্ত। খুব মাথায় রাখবেন যে চন্দ্রের যে কলাবল থাকে, সেই কলাবলটা মোটামুটি কৃষ্ণপক্ষের, মানে চন্দ্র যখন অদৃশ্য হয়ে যায় আস্তে আস্তে, তারপরে একটা তো সময় আসে যখন যেদিন আর কি অমাবস্যা হবে, অমাবস্যার পর থেকে 3 দিন পর থেকে মোটামুটি চাঁদ আস্তে আস্তে ভিজিবল হয় আকাশে, চন্দ্রের কলাবল বৃদ্ধি পায়। এই কলাবল বৃদ্ধি পেয়ে অনেক বইতে দেখবেন থাকে হচ্ছে দশমী, অনেক বইতে থাকে একাদশী। অ্যাকচুয়ালি এটা নবমীর পর থেকেই চন্দ্র তার কলাবল পুনরুদ্ধার করে নেয়। তো পুনরুদ্ধার করে চন্দ্র আস্তে আস্তে তার কলাবলগত স্ট্রেংথ পেতে থাকে।
তারপরে পূর্ণিমায় যায়, যখন তার পূর্ণ কলা পায়। পূর্ণিমার পরে যখন কৃষ্ণপক্ষের একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী করে কৃষ্ণপক্ষের মোটামুটি পঞ্চমী পর্যন্ত এই কলাবলটা থাকে। তার মানে চন্দ্রের একটা যে সাইকেল, সেটা হতে মোটামুটি 29 দিন। সেই 29 দিনের মধ্যে পূর্ণিমার আগে 5 দিন এবং পূর্ণিমার পরে মোটামুটি 5 দিন। তার মানে পূর্ণিমাকে ইনক্লুড করে বলছি, মানে 9 দিন। তার মানে 29 দিনের মধ্যে 9 দিন চন্দ্রের কলাবলটা যথেষ্ট বেশি থাকে। বাকি 20 দিন কিন্তু চন্দ্রের কলাবল কম থাকে। এবার চন্দ্রের কলাবল কী আর চন্দ্রের অ্যাকচুয়াল বল কী, সেটা আজকে বলছি না, সেটা কোনো একদিন ইনসিডেন্টে বলবো। আমি এটুকু বলে রাখতে পারি যে কলাবল হচ্ছে আপেক্ষিক বল। অর্থাৎ মনে করুন আপনি হঠাৎ করে রিচ হয়ে গেলেন কোনো কারণে, তো আপনার একটা আপনি যে পয়সা হয়েছে, পৃথিবীর বুকে 98% মানুষের যদি পয়সা আসে, তার বহিরাগত তার একটা আবরণ তৈরি হবে। তাকে দেখে বোঝা যাবে, তার হাঁটা চলা, তার অ্যাটিটিউড দেখে বোঝা যাবে যে এই মানুষটার মধ্যে কিছু পরিবর্তন এসেছে। আর বাকি 2% লোক সেটাকে ডিসগাইজ করে রাখতে পারবে, কৌশলে লুকিয়ে রাখতে পারবে। সেই অংশের মধ্যে আমি যাচ্ছি না। তো কলাবল হচ্ছে এমন একটা বল যেটা আপেক্ষিক বল। আর অ্যাকচুয়াল চন্দ্রের বলবত্তা সেটা কলাবলের উপর ডিপেন্ড করে না, কারণ চন্দ্র পৃথিবীর এত কাছে আছে। চন্দ্রের বল সেটা চন্দ্রকে খুব ভিজিবল থাক বা ভিজিবল না থাক, চন্দ্রের ইম্প্যাক্ট আমাদের মধ্যে থাকে। কারণ আমরা অধিকাংশ মানুষ মন দ্বারাই চালিত হই 95% সময়। তো চন্দ্রের ইম্প্যাক্ট বেশি থাকে। আমি অমাবস্যার দিন দেখেছি চন্দ্র সব থেকে বেশি আমাদের উপরে এফেক্ট করে, সব থেকে বেশি। আমি দায়িত্ব নিয়ে বলছি এটা, আমি সব থেকে বেশি দেখেছি। অনেকে বলতে পারেন তো কলাবল তো সেই দিন 0, চন্দ্রকে দেখা যাচ্ছে না, কিন্তু সেটা ম্যাটার করে না। চন্দ্র যেহেতু কাছে, সুতরাং মনে করুন আপনি দুষ্টুমি করছেন, বাচ্চা বয়সের কথা বলছি, আর আপনার বাবা একটু রাগী, তো পাশের ঘরে হয়তো তিনি অফিসের কোনো কাজ করছেন বসে, দরজাটা বন্ধ, তো দরজার এপাশ থেকে যদি একটা হাঁক দেয়, তো আপনার কি ভয় লাগবে না যে বাবা এসে এরপরে কিন্তু একটা বড় রকম লঙ্কাকাণ্ড বাঁধাতে পারে যদি আমি সংযত না হই? ওই হাঁকটা হচ্ছে অ্যাকচুয়াল স্ট্রেংথ। দেখা গেলে তো তার আলাদা ইম্প্যাক্ট আছে, আপেক্ষিক ইম্প্যাক্ট। তো সেটা হচ্ছে চন্দ্রকে না দেখা গেলেও চন্দ্রের ইম্প্যাক্ট আছে। আপনারা পূর্ণিমা অমাবস্যার দিন দেখতে পারবেন, অমাবস্যার দিন বেশি দেখতে পারবেন, কারণ অমাবস্যার দিনে অ্যাকচুয়ালি পৃথিবী তো মধ্যেখানে থাকবে, পৃথিবী মানে চাঁদ এবং পৃথিবী এবং সূর্য একটা লেন্থের উপরে থাকবে এবং সূর্যের একদম সামনে চাঁদ চলে আসবে। তার ফলে সূর্যের যে আলোটা সেটা চাঁদের পেছন দিকটায় পড়বে, পৃথিবীর দিকটা অন্ধকার থাকবে, তার ফলে অমাবস্যা ঘটবে। তাহলে দুজনের ফোর্স অফ অ্যাট্রাকশনটা থাকে পৃথিবীর উপরে, চাঁদেরও থাকে সূর্যেরও থাকে। সেই জন্য অমাবস্যার দিনে কম্পারেটিভলি বেশি দেখবেন যে জলের উচ্ছ্বাসটা বেশি হয়। যারা সমুদ্র তীরবর্তী বা উপকূলবর্তী অঞ্চলে থাকেন তারা ব্যাপারটা খুব ভালো করে জানেন। সেই দিন অন্তত আমরাও যেখানে থাকি, যারা গঙ্গার পাশে থাকেন তারা জানেন কীরকম অবস্থা হয়, কোটাল কীরকম আসে। ইভেন একাদশীর দিনও আসে, যবে থেকে কলাবল বৃদ্ধি পেতে থাকে তার 2 দিন আগে থেকে। এটা একটা ন্যাচারাল ব্যাপার। এটা চাঁদ অমাবস্যার দিন আছে বা পূর্ণিমার দিন আছে সেই জন্য নয়। পূর্ণিমার দিন কম্পারেটিভলি কম হয়, কারণ পূর্ণিমার দিন তো উল্টো দিকে থাকে। একদিক থেকে সোলার যেদিকে টানছে, সূর্য যেদিকে টানছে, চাঁদ তার উল্টো দিকে টানছে। তো উল্টো দিকে টানছে বলে দুজনের মধ্যে একটা ব্যালেন্স হয়। আপনি হয়তো ভাববেন যে সূর্য তো মানে মিলিয়ন টাইমস বড় চাঁদের থেকে, বড় হতে পারে, তার ফোর্স অবশ্যই বেশি, সে নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু চাঁদ পৃথিবীর কাছে আছে বলে তার ইম্প্যাক্টটা বেশি। সেই জন্য চাঁদের দিকে বেশিটা চলে যাবে, তার ফলে একটা রেজাল্ট্যান্ট ফোর্স, একটা ডিভিশন হয়ে যাবে। তার ফলে পূর্ণিমার থেকে অমাবস্যার দিনের এফেক্ট বেশি হয়। যদিও যে গ্রহণটা হতে চলেছে চন্দ্রগ্রহণ সবসময় পূর্ণিমার দিনই ঘটবে এবং সূর্যগ্রহণ সবসময় অমাবস্যার দিন ঘটবে। একদম বাচ্চাবেলায় ক্লাস 6, 7, 8-এ পড়ানো হয় যে কেন প্রত্যেক অমাবস্যা পূর্ণিমাতে যথাক্রমে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হয় না।
কারণ তিনটে যে সূর্য, পৃথিবী এবং চাঁদ, বাকি প্ল্যানেটদের আমি ইমিডিয়েট আলোচনায় আনছি না। এরা একটা তলে থাকে না, এরা একটা 3 ডিমেনশনাল প্ল্যাটফর্মের মধ্যে রয়েছে। আপনাদের বললে আপনি আমাকে দেখতে পাচ্ছেন একটা 3D ছবি, কিন্তু 2D প্ল্যাটফর্মের মধ্যে। যাদের সামান্য ম্যাথামেটিক্যাল সেন্স আছে তারা জানে এগুলো, যারা জানেন না তারা সামান্য কথায় বোঝার চেষ্টা করে নিন যে আমি তো একটা পেজ নই, আমার তো একটা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে। তার মানে একটা ঘনফল আছে, অ্যাকচুয়ালি একটা কিউবিক জায়গা আমি অকুপাই করে রেখেছি। কিন্তু আপনি দেখছেন একটা মোবাইলের 2D বা একটা টিভি স্ক্রিনের একটা বা কম্পিউটারের 2D স্ক্রিনে, কিন্তু স্ক্রিনটা এমনভাবে তৈরি করা আছে যেখানে আপনি 3D বুঝতে পারছেন। আমাকে দেখে কিন্তু একটা কাগজ মনে হচ্ছে না, যে আমার কোনো উচ্চতা মানে বেধ নেই আর কি, এটা মনে হচ্ছে না। এটা টেকনোলজির ইমপ্রুভমেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যে প্ল্যানেটগুলো থাকে সেটা একদম একটা মহাশূন্যের মধ্যে আছে। সেটা একটা 3D প্ল্যাটফর্ম। এই 3D প্ল্যাটফর্মে সবাই একটা তলে থাকে না। হ্যাঁ, এটা বোঝার চেষ্টা করুন। যখন তলে আসে, একটাই তলে আসে, একটা লাইনের মধ্যে আসে, সেই দিন সেটা লিউনার হোক, সোলার হোক, যে কোনো এক্লিপস হয়। মানে লিউনার হতে গেলে সেদিন আর কি পূর্ণিমা থাকতে হবে, আর সোলার হতে গেলে সেদিন অমাবস্যা থাকতে হবে, এক তলে থাকতে হবে। অন্যদিন কি হয়, 5 ডিগ্রি ওপর নিচে থাকে প্রত্যেক, নাহলে প্রত্যেক অমাবস্যা পূর্ণিমাতেই কিন্তু যথাক্রমে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হতো। সেটা হয় না, বছরে একটা নির্দিষ্ট দিনে আসে যেদিন হয়। এবার অ্যাস্ট্রোলজিক্যালি আমরা কিভাবে বুঝি না, যেদিন রাহু কেতুর অ্যাক্সিসের সাথে রবি এবং চন্দ্রের অ্যাক্সেসটা মিলে যায়, সেদিন আমরা ছক দেখে বুঝতে পারি। এবার দেখবেন যে পরের বছর যেদিন মানে অ্যাকচুয়ালি যেদিন গ্রহণ হবে আমাদের, সেদিন রবি থাকবে একদম স্পেসিফিক্যালি, সেটা হচ্ছে এই কার্তিক মাসে যেখানে রয়েছে সেখানে রবি থাকবে, এবং কেতুও সেখানে থাকবে। রবি থাকবে, কেতু থাকবে, সেখানেই চাঁদ থাকবে। সেই দিন কালী পুজো হবে সামনের বছর। ঠিক তার 15 দিন বাদে রাহু থাকবে মেষ রাশিতে। 15 দিন বাদে গিয়ে আইদার 15 দিন আগে হয়ে যাবে বা 15 দিনের পরের দিন হবে, সেটা প্রি ক্যালকুলেটেড, দেখতে হবে হিসেব করে কবে পড়ছে। কিন্তু পরের বছরে কালী পুজোর দিন আপনি একটা সূর্যগ্রহণ অবশ্যই পাবেন, সে নিয়ে কোনো সমস্যা মানে দ্বিধা নেই। তার পরের বছর কোথায় চলে যাবে না, সেটা রাহু এখানেও থাকতে পারে, মানে কন্যাতেও তুলাতেও থাকতে পারে, কেতু তুলাতেও থাকতে পারে, বা কন্যাতেও চলে যেতে পারে। কন্যাতে গেলে একদম শেষের দিকে থাকবে মঙ্গলের নক্ষত্রে, আর যদি তুলাতেই থেকে যায় তাহলে একদম তুলার একদম প্রথম দিকে থাকবে, সেটাও মঙ্গলের নক্ষত্রে। মানে আমি বলছি সেটা 23 সালের কথা। কিন্তু 22 সালে অবভিয়াসলি কালী পুজোর দিনই, যেহেতু কার্তিক মাসে পড়বে, কালী পুজোর দিনই কিন্তু সূর্যগ্রহণ হবে। তো এটা কিছুই নয়, রাহু কেতু দিয়ে আমরা বিবেচনা করতে পারি। আমরা যখন মে মাসে আলোচনা করেছি, মে মাসে যখন জ্যৈষ্ঠ মাসে যখন রবি রাহুর ওপর দিয়ে পাস করেছে, সেই সময় একটা গ্রহণ আপনারা দেখেছেন। আমি তখন বলেছিলাম যে এই গ্রহণ থেকে পরবর্তী সূর্যগ্রহণ পর্যন্ত, এই সূর্যগ্রহণ থেকে পরবর্তী সূর্যগ্রহণ, এই ফেজটা কিন্তু অ্যাজ এ হোল আপনারা নেগেটিভ ধরে রাখতে পারেন। এই ফেজটা মোটেই খুব একটা প্রুডেন্ট টাইম বলা যায় না। খুব যারা জানেন, যারা অনেক দিন ধরে দেখছেন অনুষ্ঠান তারা জানেন, যারা নতুন দেখছেন তারা হয়তো সেই ভিডিওগুলো দেখেননি। আমি সেই সময় তখনই বলে রেখেছিলাম। খুব এবার মাইক্রোস্কোপিক্যালি যখন আলোচনা করেছি তখন বলেছি যে না, 26শে অক্টোবর পর্যন্ত খুব খারাপ আছে, তারপরে একটু 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 করে বেটার হবে। এই হচ্ছে ব্যাপার। গ্রহণের সময় কি করা উচিত কি উচিত না, তারপরে আমি বেসিক আলোচনায় ঢুকবো। গ্রহণের সময় আমাদের যেটা প্রথম হয় সেটা হচ্ছে যে, সেটা সূর্য হোক বা চন্দ্র, আমি সূর্যগ্রহণের সময় আলাদা করে একটা ছোট ভিডিও করে বলে দেবো, এত ডিটেলটা বলবো না। সেটা হচ্ছে যে আমাদের মন এবং আত্মা দুটোই কালমিনেটেড একটা 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 টার্নিশড অবস্থায় থাকে। আমাদের চিন্তা শক্তি এবং আত্মা আমাদের সব থেকে পরিশুদ্ধ জায়গা, কারণ সেটা পরমাত্মার অংশ। তো সেও প্রচণ্ড একটা টার্নিশড হয়ে যায়।
ফর দ্য টাইম বিং, কিছু সময়ের জন্য কিন্তু হয়। তো সেই সময় কোনো ডিসিশন নেওয়া, গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়া বা কোনো রকম এগ্রিমেন্ট করা বা না করা, এগুলো খুব বড় সিদ্ধান্ত, যেটা জীবনে একটা বড় রকম পদক্ষেপ আছে তার ভবিষ্যতে, সেটা না করাই ভালো। কারণ সেটার মধ্যে অনেক রকম ভুল ভ্রান্তি আসার একটা যোগ থাকে। আমাদের আমাদের মন এবং আত্মা যেহেতু দুটোই আচ্ছাদিত হয়ে যায়, ফলে আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা খুব দুর্বল হয়ে যায়। এবার খুব কম মানুষ আছে, 2-3%, যাদের অত্যন্ত ভালো দশা বা ছকের স্ট্রেংথ খুব ভালো, তারা খুব দুর্বল মুহূর্তেও খুব ভালো সিদ্ধান্ত নিতে পারে। আমি সেই শতাংশের মানুষজনকে আলাদা রেখেই বলছি, অ্যাকচুয়ালি এটা না করাটাই বেটার। কোনো বিবাহের কথা, কোনো সন্তান নেওয়ার যদি কোনো পরিকল্পনা থাকে, সেই সময় কনসিভ করা না করাটাই ভালো। এবার কারুর তো ব্যাপারটা মাথায় নাও থাকতে পারে, সন্তান যখন 9 মাস পরে ভূমিষ্ঠ হবে, তখন তো তার সময় মনে নাও থাকতে পারে, সে কী করে ডিটারমাইন করবে। তো সেই জন্য আমরা বলি যে এই ফেজটাতে ফিজিক্যালি কারোর সাথে ইন্টিমেট হওয়াটাও ঠিক নয়, কারণ তার আউটকাম খারাপ হয়। তো নাম্বার 3 হচ্ছে, এই সময় খাদ্য গ্রহণের ক্ষেত্রেও কিছু রেস্ট্রিকশন করা আছে। তার একটাই কারণ হচ্ছে যে যেহেতু সূর্য এবং চন্দ্র দুজনেই অ্যাকচুয়ালি যে গ্রহণই হোক না কেন, দুজনেই ইনফ্লিক্টেড হয় একসাথে, এবং সেটা নেগেটিভ হয়, প্রচুর ব্যাকটেরিয়া ভাইরাস অ্যাক্টিভ হয়ে যায় সে সময়। সেই জন্য খাদ্য গ্রহণ করাটাই উচিত না। আমাদের খাদ্য গ্রহণ করার নিয়মই হচ্ছে, খাদ্য তৈরি করার 1 প্রহরের মধ্যে খাদ্য গ্রহণ করা উচিত। ভগবানকে যখন খাদ্য পরিবেশন করা হয় 1 প্রহরের মধ্যে করা হয়, তারপরে সে খাদ্য আর খাদ্য বলে বিবেচিত হয় না। কিন্তু আমরা তো সেটা করি না। আমরা আচ্ছা অফিসে যাই, টিফিন নিয়ে যাই, তো সেটা 4 ঘন্টা 5 ঘন্টা পরেও খাচ্ছি। তো সেই বিধিনিষেধ আমাদের সবসময় মানা সম্ভব হয় না, কিন্তু যদি অ্যাকচুয়ালি আমরা এক্লিপসের দিনগুলোতে আমরা যদি সেটাকে মেনে চলি, তাহলে অনেকগুলো প্রবলেম থেকে আমরা বেরোতে পারি। নাম্বার 4 হচ্ছে কোনো শুভ কাজ, মনে করুন গৃহপ্রবেশ বা কোনো দ্বারোদ্ঘটন, ইন্যাগুরেশন যাকে বলা যায়, এরকম কোনো যদি অনুষ্ঠান থাকে, সেই দিনটা বা সেই সময়টুকু পার করে বা আগে করা ভালো। আমার মতে হয় পার করে করা ভালো, আগে করাটা খুব একটা কাঙ্ক্ষিত নয়। কারণ আগে থেকে একটা নেগেটিভ হতে চলেছে, সেই জিনিসটার একটা মানে প্রায়র টু দ্যাট ইম্প্যাক্ট একটা ঘটনা থাকে। মানে কালকে যদি দুর্গাপুজো থাকে, তো আজকে মনটা একটু খুশি থাকবে, তার একটা ইম্প্যাক্ট থাকে। পরে গিয়ে ইম্প্যাক্টটা খুব ড্রাস্টিক্যালি ফল করে যায়, যদিও ইম্প্যাক্টটা কিন্তু অ্যাকচুয়ালি 15 দিন থাকবে। কিন্তু ওই ফেজটার মধ্যে না করাই ভালো। তারপরে হচ্ছে অনেক সময় এখন তো মানুষ যখন তখন চুল কাটে, দাড়ি কাটে, এগুলো নিয়ে বলাটা ঠিক নয়। অ্যাকচুয়ালি এগুলো খুব সাধারণ লোক, আমি নিজে আইন পড়া মানুষ বলে আমি খুব ভালো করে জানি। অনেক লোক হয়তো বলে দিল, আপনাকে কে অথরিটি দিয়েছে কথা বলা। আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আমি কোনো অথরিটি থেকে কথা বলছি না, আমি কথাগুলো প্রলাপ বকছি অ্যাকচুয়ালি। আপনার শুনতে হলে শুনবেন, না শুনলে না শুনবেন। আমি কে, আমার কি অথরিটি আছে কাউকে কোনো কথা বলার? কিন্তু অ্যাকচুয়ালি চুল দাড়ি কাটার, নখ কাটার, এগুলোর কিছু সময় আছে। শাস্ত্রে সব কিছু নিয়ম বলা আছে। 15 দিনে কোন কোন খাবার খাওয়া উচিত, শুক্লপক্ষের মানে 14 দিন, তারপরে অমাবস্যা, তারপরে শুক্লপক্ষের 14 দিন যাওয়ার পরে পূর্ণিমা পড়বে, তারপরে কৃষ্ণপক্ষের 14 দিন, তারপরে অমাবস্যা। এখানে খাবারের তালিকা দেওয়া আছে, কোন কোন তালিকা খাওয়া উচিত আর কোনটা উচিত নয়, কোন সময় খাওয়া উচিত কোন সময় নয়। কিন্তু সেটা আমাদের দৈনন্দিন জীবনে সবসময় মেনটেন করা সম্ভব হয় না। কিন্তু আমি যা বলবো আজকে এক্লিপসের ঘটনাকে কেন্দ্র করে বলবো, এই সময় যদি পারেন তো চুল দাড়ি বা নখ এগুলো না কাটাটাই বেটার, করবেন না দয়া করে। আচ্ছা, এবারে আমি নর্মাল আলোচনাতে আসি। সেটা হচ্ছে রাহু যখন কৃত্তিকা নক্ষত্রে থাকবে তখন এই গ্রহণ হবে, এবং চন্দ্রও কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে। আজকে যখন অনুষ্ঠান করছি তখন চন্দ্র এখন মীন রাশিতে রয়েছে। তো একটুখানি ধোঁয়াশা কুয়াশা, তার সাথে শুক্র স্লো হচ্ছে শুক্রের নক্ষত্রে, তার ফলে একটা দেখবেন চারিদিকে একটা ধোয়া ধোয়া ওয়েদার থাকবে এখন। কারণ শুক্র স্যাটার্নের দ্বাদশে রয়েছে, ফলে এই ধোয়া ওয়েদারটা স্টে করবে। যারা একটু গ্রাম্য পরিবেশে থাকেন তারা বিকেলবেলা দেখবেন একটা নির্দিষ্ট লেয়ারের মধ্যে ধোয়ার একটা কুণ্ডলী ভেসে থাকবে।
প্রত্যেক বছরেই থাকে, কিন্তু এই সময় দেখবেন ব্যাপারটা একটু ডেন্স আছে, যত দিন যাবে ডেন্স হবে এটা। এবং আগামী 7 দিনের মধ্যেই দেখবেন টেম্পারেচার কিরকম ড্রাস্টিক্যালি ফল করে যাচ্ছে, খুব দ্রুত ফল করে। নর্দার্ন ইন্ডিয়াতে তো খুব দ্রুত ফল করে গেছে অলরেডি, আমি যতটুকু খবর পেয়েছি। তো যাই হোক, আমি গ্রহণের টাইমটা বলে দিই। আপনাদের একদম এটা একদম স্পেসিফাইড আলোচনায় ঢুকছি এবার। আলোচনার একদম শুরুতে বলি যে এটা নিয়ে অযথা প্যানিক করবেন না। বহু মানুষ কিন্তু প্যানিক করে, এগুলো আগে এত ছিল না, মানুষ জানতও না। এখন এই সোশ্যাল মিডিয়ার দৌলতে বিভিন্ন রকম কথাবার্তা মানুষ শুনে সেটা দিয়ে বিভিন্ন রকমভাবে ইনফ্লিক্টেড হয়। হ্যাঁ, এটা একটা সিলিস্টেরিয়াল ঘটনা। বছরে অ্যাটলিস্ট 2বার গ্রহণ হবে, কোনো কোনো বছরে 3বারও হয়। হ্যাঁ, সেটা পূর্ণ হতে পারে, খণ্ড হতে পারে, বলয় হতে পারে, যে কোনো কিছু হবেই, কিছু করার নেই। রবি তো একবার তো রাহু এবং কেতুর অ্যাক্সিসকে ঘুরবেই, তো গ্রহণ হবেই। তো সুতরাং এটা একটা নর্মাল সেলেস্টেরিয়াল ফেনোমেনন, এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই। কিছু রেস্ট্রিকশন থাকে, সেই রেস্ট্রিকশনগুলো মেনে চলা। 3-4 ঘন্টা কোনো রেস্ট্রিকশন মানা কোনো ম্যাটার নয়। এখানে এমন কিছু রেস্ট্রিকশন নয় যে সেটা মান থেকে বিরাট কিছু আপনাকে করতে হবে। হ্যাঁ, যারা ভেহিকেল ড্রাইভ করেন তারা চেষ্টা করবেন, যেহেতু শুক্রের ঘরে ব্যাপারটা ঘটবে, শুক্র এবং মঙ্গল অ্যাক্সিসের মধ্যে ব্যাপারটা ঘটবে। যারা ভেহিকেল ড্রাইভ করেন সে সময় অনেকেই থাকবে যারা ট্যাক্সি ড্রাইভ করছেন বা ধরুন অন্যান্য ভেহিকেল ড্রাইভ করছেন, ইভেন সাইকেলও হতে পারে, তারা একটু সাবধানে চালাবেন এই সময়টাতে। আমি টাইম লিমিটটা বলে দিই, সেটা হচ্ছে 12টা 48 থেকে 5টা 33-এ শেষ হয়ে যাবে। 12টা 48 থেকে 5টা 33-এ শেষ হয়ে যাবে, 19 তারিখ, বেলা 12টা 48। এবার 12টা 48 দেখে আপনি বুঝতেই পাচ্ছেন যে 12টা 48-এ তো আমরা চাঁদ দেখতে পাই না, গ্রহণটা হবে চন্দ্র, সেটা হচ্ছে 12টা 48-এ। সুতরাং সেটা আমাদের দেশে ভিজিবল নয়, আমাদের দেশে ভিজিবল নয় অ্যাকচুয়ালি। খুব সামান্য আমরা দেখতে পাবো, খুব সামান্য। তো আর 5টা 33-এ শেষ হয়ে যাবে, যদি এখন তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে। তা সত্ত্বেও 5টা 33-এর সময় কিন্তু একদম ডার্কেস্ট টাইম হয়ে যায় না, সেটা হতে হতে 6টা হয় অ্যাটলিস্ট। তো সেই হিসেবে আমাদের এখানে গ্রহণটা অ্যাকচুয়ালি ঘটছেই না ভারতবর্ষে, সেটা একদম সাদার্ন পার্ট থেকে কিছুটা ভিজিবল হবে। তো অ্যাকচুয়ালি এই যে লিউনার এক্লিপসটা ঘটতে চলেছে, এটা হচ্ছে আমি লিখে রাখলাম একটু আগে গুগল থেকে বার করে। এটা 18ই ফেব্রুয়ারি 1440-এ এত লংগেস্ট লিউনার এক্লিপস হয়েছিল। 1440 মানে সেটা এদিক থেকে 60 বছর, প্রায় 600, হ্যাঁ প্রায় 600-650 বছর পরে এরকম একটা লংগেস্ট গ্রহণ হতে চলেছে এটা। তো এটা কোথায় দেখা যাবে সেটাও লিখে রাখলাম, সেটা হচ্ছে ওয়েস্টার্ন আফ্রিকাতে দেখা যাবে। মানে যেদিকটা আমরা মোটামুটি ধরুন আমাদের জিব্রাল্টার স্ট্রেটের তলা থেকে একদম মরক্কো, হ্যাঁ, তার পাশে লিবিয়া, আলজেরিয়া, এই যে দেশগুলো থেকে আরেকটু নিচের দিকে একদম ঘানা পর্যন্ত যদি অংশ পর্যন্ত টানেন, এই পোর্শনটা দিয়ে দেখা যাবে। অর্থাৎ আফ্রিকা মহাদেশের উত্তর পশ্চিম পোর্শনটাতে ভালো ভিজিবল হবে। তার সাথে ইউরোপ, স্পেশালি নর্থ ওয়েস্টার্ন ইউরোপে ভালো ভিজিবল হবে। সাউথ আমেরিকা, নর্থ আমেরিকা দুটোতেই অনেকটা ভিজিবল হবে। অস্ট্রেলিয়াতে ভিজিবল হবে, নিউজিল্যান্ডে ভিজিবল হবে, তাসমানিয়াতে ভিজিবল হবে এবং অ্যান্টার্কটিকাতে ভিজিবল হবে। তারা পূর্ণ দেখতে পাবে গ্রহণটা, কিন্তু আমরা পূর্ণ দেখতে পাবো না। টাইমিংটা দেখেই বুঝতে পারছেন আমাদের এখানে সম্ভব নয়। 12টা 48-এ তো চাঁদ ওঠে না কখনো যে আমরা গ্রহণ দেখতে পাবো। শুধু প্রকৃতি আমাদের বারণ করে দিচ্ছে, গ্রহণটা আমাদের জন্য নয়। বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট আপনি কিন্তু কখনো ভাববেন না যে গ্রহণটা আমাদের এখানে ঘটছে না বা আমরা পুরো দেখতে পাচ্ছি না মানে তার ইম্প্যাক্ট হবে না। বারবার বললাম, চাঁদ আমাদের পৃথিবীর খুব কাছে অবস্থান করছে এবং পৃথিবীর উপগ্রহ, পৃথিবীর একদম অংশ থেকে তৈরি হয়েছে চাঁদ। সবই সূর্যের অংশ, সূর্য থেকে পৃথিবী, পৃথিবী থেকে চাঁদ তৈরি হয়েছে। সুতরাং এর ইম্প্যাক্টটা হবেই আপনাদের ওপরে, আমাদের ওপরে, সবার ওপরে হবে।
যাদের কনসিয়াসনেস বেশি তাদের বেশি হবে, যাদের কনসিয়াসনেস কম তাদের কম হবে। আচ্ছা, রাহু থাকবে কৃত্তিকা নক্ষত্রে, রবির নক্ষত্রে থাকবে। রবি নিজে থাকবে বৃহস্পতি এবং শনির নক্ষত্রের একেবারে জাংচারে। 19 তারিখ এরকম একটা জাংচারের ওপর দিয়েও পাস করবে যখন এই গ্রহণ সংগঠিত হবে। বৃহস্পতির নক্ষত্র ছেড়ে শনির নক্ষত্রে আসবে, এরকম একটা জাংচারের সময় হবে। চাঁদ অলসো থাকবে কৃত্তিকা নক্ষত্রে। চাঁদ থাকবে রাহুর পুরো অ্যাম্বিয়েন্সের মধ্যে, সূর্য থাকবে একদম কেতুর অ্যাম্বিয়েন্সের মধ্যে। তো গ্রহণ সংগঠিত হবে। তো এখানে বিভিন্ন নাম আছে, তো আপনারা হয়তো জানেন, যেগুলোকে আমরা বলি মানে আমরা পাঠ হচ্ছে পূর্ণগ্রহণ, যে অংশটা চলবে পূর্ণগ্রহণ চলবে 4:17 থেকে 5:33 পর্যন্ত। এই টাইমটা আপনারা একটু নোট ডাউন করবেন, 4:17 থেকে 5:33 বিকেলবেলা। এই সময় কিন্তু এই 4:30 পৌনে 5টায় কিন্তু চাঁদ দেখা যায়। এই সময় আপনারা একটা পার্শিয়ালি গ্রহণ দেখতে পাবেন, একদম পূর্ব দিকের আকাশে তাকালেই দেখতে পাবেন। আর এটা আবার মানে পেনামরাতে ঢুকে যাবে 5:33 পরে, অর্থাৎ গ্রহণ ছেড়ে যাবে। আর পেনামরাটা শুরু হবে 12:48 থেকে। পেনামরা মানে যখন একটা গ্রহণটা লাগছে, জাস্ট গ্রহণটা লাগছে থেকে গ্রহণটা ছাড়ছে, এই অংশটা হচ্ছে 12:48 থেকে 5:33। তো এই হচ্ছে গ্রহণের টাইম পিরিয়ড। এবার আমি আসি যে ইম্প্যাক্ট, এই গ্রহণের ইম্প্যাক্ট কী হয়। প্রথমে আমি আলোচনার মধ্যেই বলে দিয়েছি, মন এবং আত্মা বোথ বিং ইনফ্লিক্টেড বাই এক্লিপস। সেটা লিউনার হোক বা সোলার হোক, আমাদের এখানে ভিজিবল হোক বা ভিজিবল না হোক, আপনি কিন্তু তার দ্বারা, আমি সবাই তার দ্বারা গেটিং ইনফ্লেক্টেড। গ্রহণের সময় একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি, কারোর যদি কোনো মন্ত্র সিদ্ধ করার ইচ্ছে থাকে, তো গ্রহণের দিন মন্ত্র সিদ্ধ করার জন্য সবথেকে ভালো সময় গ্রহণ যখন চলবে, তখন আপনারা শ্রী শ্রী বিষ্ণু সহস্রনাম পাঠ শুনতে পারেন। যারা পাঠ করতে জানেন তারা মনে মনে পাঠ করবেন, যাদের পুরো পাঠটা মুখস্থ নেই তারা চালিয়ে শুনতে পারেন। সম পরিমাণ কাজ হয়, বাট কনসেন্ট্রেট করে শুনবেন, কারণ বিষ্ণু সহস্রনাম কিন্তু যদি খুব ভালোভাবে বলা হয় তাহলেও আধ ঘন্টা সময় লাগে বলতে। তো এই টাইমটাতে আপনারা 2-3বার শুনবেন, তাহলে কিন্তু এই মন্ত্র আপনাদের সিদ্ধ হয়ে যাবে। যদিও এটা মন্ত্র না, এটা হচ্ছে এক ধরনের স্তব। কিন্তু আপনারা যদি কোনো মন্ত্র সিদ্ধ করতে চান, যার যা মনস্কামনা আছে, গ্রহণের দিন করতে পারেন। ইভেন অমাবস্যা পূর্ণিমার দিনও করা যায়, যেটা পিক টাইম আছে, কিন্তু গ্রহণের দিন সব থেকে ভালো হয় মন্ত্র সিদ্ধ করা। এবং বৃশ্চিকের ঘরে রবি থাকবে, সুতরাং যে কোনো হিডেন এমন মন্ত্র যেটা আপনার বা আপনার পরিবার বা সমগ্র সোসাইটির ক্ষেত্রে উপযোগী, এরকম কোনো মন্ত্র, কিন্তু সেটাকে আপনি হিডেন রাখতে চান, সেই জাতীয় মন্ত্র কিন্তু খুব ভালো। কিন্তু ভুলেও বহু মানুষ বলেছে, আমাকে 2-4জন প্রশ্ন, এর বশীকরণ কিভাবে করা যায়, আমি জানি না এগুলো কী করে করা যায়। আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। যারা জানেন তারা আপনাকে বলতে পারবেন, আমি জানি না। আমি শুধু এইটুকু বলতে পারি, বাই গডস গ্রেস, যে এই পদ্ধতিগুলো কোনোদিন সব সময় ব্যবহার করা যায় না। জীবনে হয়তো কোনো মানুষ 4-5বার ইউজ করেছেন এই ধরনের মন্ত্র। বশীকরণ মানে কি, আপনি একটা মানুষের ওপর তো বশ মানে কি, আপনি তাকে টেম করবার চেষ্টা করছেন, মানে তাকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছেন। ঈশ্বর আপনাকে সেই জায়গাকে অ্যালাউ করছে না যে আপনি আরেকটা মানুষকে নিয়ন্ত্রণ করেন, সেটা কাল বা নীতির বিরুদ্ধে হয়ে যায়। যে একটা জাতি দিয়ে আপনাকে বলছি, মনে করুন ইংরেজরা আমাদের দেশে এসে আমাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। আমরা তো কিছুটা ইংরেজ হয়েই গেছি, ইংরেজিতে কথা বলি, ইংরেজি ভাষায় লিখি পড়ি, ইংরেজি জানলে, বাঙালি ইংরেজি জানলে তার থেকে বেশি খুশি বোধহয় কেউ আমার মনে হয় না নিজেকে মনে করে। তো এটা একটা স্বাভাবিক প্রতিক্রিয়া আমি দেখেছি। কিন্তু ইংরেজি জানা সত্ত্বেও সে কি থাকতে পেরেছে এখানে? সব কিছুর একটা টাইম বাউন্ড জায়গা আছে।
তো যারাই যাকে মনে করে যে আমি নিয়ন্ত্রণ করব, তারা কিন্তু ভুল পথে চালিত করে। কাউকে কোনোদিন লং টার্মে নিয়ন্ত্রণ করা যায় না। যারা বোকা হয় তারা এই চেষ্টাটা করে। বন্ধুত্ব রেখে যে কাজটা করা যায় সেটা নিয়ন্ত্রণ করে করা যায় না, কারণ একটা সময় কালের নিয়মে আপনি ক্ষয়িষ্ণু হবেন, ওই লোকটার পাওয়ার বাড়বে। যেমন বাচ্চাকে খুব বকাবকি করছেন, বাচ্চা ভাবছে আমি বড় হইনি, তারপরে মজাটা দেখাবো, এখন করে নাও। তো কী হবে, আপনার সাথে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। আপনি এত ভালোর জন্যই বলছেন, কিন্তু আপনার ভাষা বা প্রয়োগ এত খারাপ যে বাচ্চাটাকে আপনি শত্রু বানিয়ে দিচ্ছেন। তো সেটা ঠিক নয়। নিয়ন্ত্রণ করা যাবে না কাউকে, তাকে বোঝাতে হবে, তাকে ভালোবেসে বোঝাতে হবে। আপনার ধৈর্যের অভাবের জন্য আপনি লোকের সাথে দুর্ব্যবহার করেন, সেটা আপনার ড্রব্যাক, কিন্তু আপনি সেটাকে অন্যকে বোঝাতে যাবেন কেন? তো যে কোনো জায়গায় নিয়ন্ত্রণ করার কাজটা করবেন না কখনো, বা এই ধরনের প্রশ্নও করবেন না। এগুলো খুব অ্যাবারেটিভ কোয়েশ্চেন, এবং এর জন্য না অ্যাস্ট্রোলজি খুব আজকালকার দিনে খুব সমালোচিত জায়গায় চলে গেছে। অ্যাস্ট্রোলজির সাথে এর কোনো সম্পর্ক নেই। এই সমস্ত অথর্ববেদ যারা পড়েছেন তারা খুব ভালো করে জানেন কোনো সম্পর্ক নেই। এটা একটা পিওর ক্যালকুলেশন। এখানে থাকলে এটা হবে, এখানে থাকলে ওটা হবে। এবার তার কিছুটা তাকে বাইরে থেকে ইনফ্লুয়েন্স করানো যায়, কিছুটা ডাইভারশন করানো যায় বাই মন্ত্র। এবার তন্ত্র এখানে ঢুকিয়ে দিয়েছে যেহেতু একটা মানে তার সাথে, কিন্তু সেই তন্ত্র মানে অন্য জিনিস। সেটা হচ্ছে ঈশ্বরের বিভিন্ন মন্ত্রের সঠিক প্রয়োগ, তার দ্বারা নিজের বা পরিবারের উন্নতি সাধন। তার সাথে নেগেটিভিটির কোনো সম্পর্ক নেই। এটা পুরো ওয়েলফেয়ার একটা স্টাডি। এর সাথে কোথাও কোনো নেগেটিভিটি যুক্ত নেই। আইদার নিউট্রাল বা আপনার পজিটিভ করা, কোনো নেগেটিভিটির জায়গা নেই। আর 3 নম্বর হচ্ছে যন্ত্র। সেটা বিভিন্ন যন্ত্র হতে পারে, স্টোনস হতে পারে, মূল হতে পারে, বিভিন্ন রকম আছে যন্ত্র। এই হচ্ছে 3টে জায়গা। এইরকম নেগেটিভ প্রশ্ন আপনাদের দয়া করে বলছি আপনারা করবেন না, এরকম ভ্রান্তির মধ্যে থাকবেন না। আচ্ছা, আমি রাশি ওয়াইজ বলে দিই। এটা আগেই বলেছি, কেন বলছি সেটা হচ্ছে অ্যারিস থেকে বলবো, একদম মেষ রাশি থেকে বলবো। মেষ রাশির মঙ্গল দ্বারা নিয়ন্ত্রিত, মঙ্গলের ঘরের রবি থাকবে, এবং মঙ্গল নিজেও তখন আপনার রাশির 7th হাউসে বসে থাকবে, বুধকে প্রায় সাথে নিয়ে। বুধেরও সেদিন ট্রানজিট আছে অ্যাকচুয়ালি, একদম বুধ শেষের দিকে থাকবে বৃহস্পতির নক্ষত্রে, এবং আপনার ঘরের 2nd হাউসে গ্রহণ সংগঠিত হবে। অ্যাকচুয়ালি হচ্ছে তো চন্দ্রগ্রহণ, ইনফ্লিক্টেড হচ্ছে দুজনই, কিন্তু হচ্ছে চন্দ্রগ্রহণ। তো আপনি যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনার কথাবার্তার উপরে নিয়ন্ত্রণ রাখবেন, যাতে বেফাস কথা বা অমার্জিত কথা আপনার মুখ দিয়ে বেরিয়ে না যায়। আপনার যে সমস্ত ইমুভেবল প্রপার্টি আছে যদি থাকে, বাড়ি, ধরুন জমি, কোনো গ্যারেজ, যাই হোক না কেন, সেগুলোকে একটু খেয়াল রাখবেন, বা সেই জাতীয় কোনো ডিল এদিন করবেন না। আমি যদিও টাইম স্প্যানটা বলে দিয়েছি, আপনারা চেষ্টা করবেন এই দিনটাতেই না করার। মানে এই দিনটা কিন্তু অসপিশিয়াস নয় একেবারে। আচ্ছা, খাওয়া দাওয়ার ক্ষেত্রে সংযম রাখবেন। এটা কিন্তু প্রত্যেকের জন্য বলছি, এই দিনটা খাওয়া দাওয়ার ক্ষেত্রে সংযম রাখবেন। হালকা খাবেন, বা রাতের দিকে খেলেন, রাতের দিকে ভারী খাওয়া যদিও ঠিক নয়, কিন্তু যদি খেতে চান রাতের দিকে খাবেন, গ্রহণটা পেরিয়ে যাওয়ার পরে এই সময়টাই করবেন। অনেকে বলেছেন জল গ্রহণ করতে পারি, হ্যাঁ, জল খাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, খাওয়ার ক্ষেত্রেও প্রবলেম নেই, বাট না খাওয়াটাই প্রিরোগেটিভ। তো জল তো খাদ্যেরই একটা অংশ, খাদ্যের মধ্যে তো জলই আছে। তো না পারলে অনেকে আমি দেখেছি বাচ্চাদেরও জল দেয় না। একজন প্রশ্ন করেছেন যে বাচ্চা আছে, বেবি আছে, যে মাতৃদুগ্ধ খায় আর কি, তো সেটা কি দেওয়া যেতে পারে? অফকোর্স দেওয়া যেতে পারে, ভগবানের দেওয়া জিনিসে কোনো সমস্যা নেই। এই জাতীয় অবিচার করবেন না কখনো কোনো শিশুর সাথে, কারণ শিশু জানে না গ্রহণ হচ্ছে না কি হচ্ছে না। আপনি নিজে থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, এবং শিশুর সাথে নিজেকে সম্পৃক্ত করে রাখবেন। আপনার বাচ্চার বয়স যদি 3 বছরের মধ্যে হয়, অ্যাটলিস্ট তাকে বাচ্চার সাথে নিজেকে রাখবেন। 2-3 ঘন্টার ব্যাপার, ওই সময় একটু মোবাইল, ভিডিও, অমুক তমুক এগুলো একটু বন্ধ করে একটু ভগবানের নাম করবেন, এবং বাচ্চাকে নিয়ে একসাথে শুয়ে থাকবেন, আগে থেকে খেয়ে দিয়ে নেবেন। মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা বেটার রাখার চেষ্টা করবেন, বিশেষ করে যাদের বয়স 62 বছরের উপরে, তারা একটু বেশি খেয়াল রাখবেন। এছাড়া কোনো রকম
অপ্রীতিকর ঘটনা যদি বুঝতে পারেন যে ঘটতে চলেছে আপনার সামনে, আপনি হয়তো কাজে রয়েছেন, সেখানে আপনি বাড়িতে থাকতে পারলেন না, কাজের জায়গায় কেউ কোনো অপ্রীতিকর কথা বলছে, আপনি নিজে ঠান্ডা থাকবেন, কোনো সময় উত্তেজিত হবেন না। এবং কারণ বৃহস্পতিও সেই সময় কিন্তু একদম মানে মকর রাশির শেষ জায়গায় দাঁড়িয়ে থাকবে, জাস্ট পরের দিনই তার ট্রানজিট আছে। তো সেই হিসেবে জুপিটার তখন একটু পাওয়ারলেস অবস্থায় থাকবে। তো মেষ রাশির ক্ষেত্রে 9th হাউসের লর্ড তো জুপিটার, সে পাওয়ারলেস যখন থাকবে আপনার উপরে একটু কন্ট্রোলটা কমে যাবে। সব জায়গায় নিজের উপরে আত্মসংযমটা বজায় রাখবেন, আর কথাবার্তার উপরে খুব নিয়ন্ত্রণ রাখবেন। গাড়ি ড্রাইভ করলে সাবধানে করবেন। বৃষ রাশির ক্ষেত্রে বলে দিই, আপনি মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি সব দিক থেকে নিজেকে কন্ট্রোল রাখবেন, কারণ গ্রহণটা অ্যাকচুয়ালি আপনার ওপরেই রয়েছে, আপনার চাঁদ ও ঘরেই রয়েছে, সেই জন্যই আপনি বৃষ রাশি। এবার চাঁদ তো ওই ঘরে 30 ডিগ্রির মধ্যে যেখানে খুশি থাকতে পারে। 9টা নবাংশে রয়েছে, ফ্রম কর্কট টু কন্যা। তো এই 9টা নবাংশের মধ্যে ক্ষমা করবেন, ফ্রম মকর টু কন্যা, এই এতগুলো নবাংশের মধ্যে রয়েছে। যে নবাংশেই থাক না কেন, রাহু থেকে যদি 10 ডিগ্রি দূরে আপনার চাঁদ থাকে তাহলে আপনার এই জায়গাটা একটু কম হবে। যদি 10 ডিগ্রির মধ্যে থাকে তাহলে কিন্তু সব থেকে বেশি ইম্প্যাক্ট হবে আপনার মধ্যে, কারণ আপনার মাথার ওপরেই মানে চাঁদ যেখানে রয়েছে সেখানেই গ্রহণটা ঘটছে। এবং অলরেডি আপনার চাঁদের সাথে রাহু কিন্তু গত প্রায় 1 বছরের বেশি সময় ধরে কিন্তু রয়েছে। তো এই সময় আপনার হঠাৎ করে কোনো মানসিক ইচ্ছা, কোনো ডিজায়ার হঠাৎ করে রেইজ করে যেতে পারে আপনার, যে এই খুব অল্প সময়ের মধ্যে। চেষ্টা করবেন নিজেকে সংযত রাখার। গ্রহণের সময় কিন্তু যেটা হয়, খুব কাছাকাছি প্ল্যানেট এসে পড়ে, তো সবসময় চাঁদ আমাদের কাছেই আছে, কিন্তু যেহেতু তারা এক সরলরেখায় এসে পড়ে, পৃথিবীর একদিকে সূর্য একদিকে চন্দ্র, তো যেহেতু খুব কাছাকাছি রয়েছে এবং রাহু কেতু অ্যাক্সিস দ্বারা কাট রয়েছে, তো সেক্ষেত্রে নিজের ইমোশনকে কন্ট্রোল করবেন। বৃষ রাশি এমনিও ইমোশনের ঘর, শুক্র মানে ইমোশন, প্যাশন, অবসেশন, যেগুলো কিছুটা লজিকলেস, তো নিজের মধ্যে লজিক্যাল জায়গাটা হারাবেন না। এবং যেটা করবেন না সেটা হচ্ছে অন্যের কোনো দোষ ত্রুটি ধরার চেষ্টা করবেন না, বা সেটা নিয়ে মানে অযথা সেটা নিয়ে গণ্ডগোল করবার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু প্রবলেম হবে। চেষ্টা করবেন পরবর্তী 15 দিনই ব্যাপারটা মেনটেন করা, অর্থাৎ সূর্যগ্রহণ পর্যন্ত এটাকে। আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু খুব যত্ন রাখবেন। যারা কোনো শাক্ত সাধনা করেন, সেটা যে কোনো রকম শাক্ত সাধনা যারা করেন, তারা যদি এই সময় কোনো মন্ত্র সিদ্ধ বা মন্ত্র পাঠ করতে পারেন তাহলে কিন্তু অপেক্ষাকৃত আপনাদের জন্য বেটার হবে। বা স্পেসিফিক্যালি বলতে পারি, যদি স্যাটার্নের বীজ মন্ত্র বা রাহুর বীজ মন্ত্র যদি পাঠ করতে পারেন বা সিদ্ধ করতে পারেন, হ্যাঁ, তো সিদ্ধ করার নিয়ম আছে, সেটা আমি এখানে বলতে পারবো না, সেটা আপনারা দেখে নেবেন বিভিন্ন জায়গায়। তো সেটা যদি করতে পারেন, অন্তত 108 বার করে পাঠ করতে পারেন, বা আপনার যেটা জন্ম নক্ষত্র, যেহেতু বৃষ রাশি, তো জন্ম নক্ষত্র 3, 4, 5-এর মধ্যেই যে কোনো একটা হবে। তো এই জন্ম নক্ষত্রের মধ্যে যেটা হবে, সেই নক্ষত্রের যে বীজ মন্ত্র আছে সেটাও যদি পাঠ করতে পারেন, সেটাও কিন্তু কম্পারেটিভলি আপনাকে অনেকটা পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি দেবে। জেমিনাইয়ের ক্ষেত্রে বলে দিই, জেমিনাই যেহেতু 12th হাউসে এই ঘটনা ঘটতে চলেছে, দ্বাদশ ঘরে ঘটতে চলেছে, তো যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে নিজেকে মানে ফিজিক্যালি এবং ফ্যামিলি এবং ফিজিক্যালি দুদিক থেকেই নিজেকে সংযত রাখা। কোনো রকম মানে সংযত রাখা মানে এরম নয় যে কন্ট্রোল, খাওয়া দাওয়া সব কিছুর ক্ষেত্রে এমন কিছু 15 দিন, আমি কিন্তু ঘটনাটা শুধুমাত্র গ্রহণের জন্য বলছি না, 15 ডেজ আপনাকে লংগেস্ট বলছি, এটা কিন্তু একটা মুন সাইন ধরে বলছি এবং 15 ডেজ বলছি। এবার আপনারা হয়তো বলতে পারেন 15 দিন ধরে কি আমি মুন সাইন ধরে বলবো? আমি যখন নর্মাল সামনের মাসের গোচর বলবো বা বলেছি যখন নভেম্বর মাসে, তখন আপনাদের এর মধ্যে ইনক্লুড করেই বলে দিয়েছি লগ্ন ফল ধরে। আপনারা যদি দুটোর কন্ট্রাস্ট আলোচনা দেখতে চান, তাহলে যার যেটা লগ্ন তার রেসপেক্টিভ রাশি সেটা ধরে একটা কন্ট্রাস্ট ফল আপনারা দেখে নিতে পারেন। ইট হ্যাজ অলরেডি বিন ডিসকাসড, এখানেই রয়েছে প্লেলিস্টের মধ্যে, আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, বিভিন্ন রকম হিউমিলিয়েশন হতে পারে,
যারা চাকরি করছেন তারা চেষ্টা করবেন ইনসাবঅর্ডিনেশনে কোনোভাবে না যাওয়া। এই কথাটা কিন্তু বারবার বলছি, কারণ রবি থেকে 10th হাউসে অ্যাকচুয়ালি রবির ঘর থেকে 10th হাউসে ঘটনাটা ঘটছে। এবং আপনার ঘরের যে শুক্রের ঘর, তো আপনার ঘরের যে লর্ড মানে জেমিনাইয়ের ক্ষেত্রে বলছি, তার 12th হাউসের লর্ড সে বসে রয়েছে কোথায়? আপনার ঘরে 7th হাউসে বসে রয়েছে। তার ফলে কাজের জায়গা, ব্যবসায়ীর ক্ষেত্রে, পার্টনার, এদের ক্ষেত্রে চেষ্টা করবেন একটু কথাবার্তা, বা যদি কেউ হিউমিলিয়েট করেও দেয় আপনি কাউন্টার করবেন না, একটু নিজেকে সংযত রাখবেন, দেখবেন অটোমেটিক্যালি জিনিসটা ঠিক হয়ে যাবে। সেই মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকলে সে নিজেই ক্ষমা চেয়ে নেবে, আর যদি মনুষ্যত্বহীন মানুষ হয় তাহলে তাকে তার মতন চলতে দিন, সেটার ফল দেখা যাবে যা হবে। বাট আপনি যেটা করবেন, আপনি রিয়্যাক্ট করবেন না, আপনার নিজের হেলথ এবং ফ্যামিলির হেলথ দুটোই কিন্তু খেয়াল রাখবেন। কারণ ভেনাস কিন্তু 7th হাউস থেকে আস্তে আস্তে 8th হাউসের দিকে যাবে, যদিও এই গ্রহণ ফেজের মধ্যে যাবে না, 7th হাউসেই বসে থাকবে। হ্যাঁ, এই 15 দিনের মধ্যে নতুন কোনো মেল ক্যারেক্টার, স্পেশালি ফিমেলদের জন্য বলুন, নতুন কোনো মেল ক্যারেক্টার কিন্তু আসার সম্ভাবনা আছে। ফিমেল হলে, মিথুন রাশি হলে কিন্তু, যারা যদি পুরুষ, তাদের ক্ষেত্রে কম্পারেটিভলি কম আছে। একটু বুঝে শুনে অ্যাকসেপ্ট করবেন সেই ব্যাপারটা। ওভার মানে যাদের রাতে কাজ করা অভ্যাস আছে, দিনে ধরুন চাকরি ব্যবসা যাই করছেন, রাতে কাজ করে, তারা চেষ্টা করবেন এই 15 দিন রাত জাগাটা কম্পারেটিভলি কমিয়ে দিতে। যতটা কমিয়ে দিতে পারবেন ততটাই বেটার। আচ্ছা, প্রচুর মানির ড্যামেজ করাতে পারে, ভোগ্যপণ্য কেনার পেছনে ব্যয় হতে পারে, এটা চেষ্টা করবেন যতটা সম্ভব নিজেকে রেস্ট্রিক্ট করা। এই 15 দিন একটু ভোগ্যপণ্য বুঝে শুনে কিনবেন, প্রয়োজন থাকলে অবশ্যই কিনবেন, উল্টোপাল্টা জিনিস কিনে অর্থ নষ্ট করবেন না, বা কোনো ডিপোজিট ভাঙাবেন না, ভাঙিয়ে কিনতে হবে এরকম সিচুয়েশন, বা কোনো প্রপার্টি পারচেস করার ব্যাপার আছে, এই জিনিসটা করবেন না। সেল করতে পারেন, পারচেস করবেন না। খুব মন দিয়ে শুনবেন, আপনি সেল করতে পারেন, তার মানে অ্যাকচুয়ালি আমি কোনো লোককে তো বলছি সে পারচেস করবে, সে করছে করুক, সে যদি আমার কথা শোনে বা অন্য কারোর কথা শোনে, সেও করবে না, এ সময় একটু বন্ধ থাকবে। এটা কী রকম না, ইমুভেবল প্রপার্টির ক্ষেত্রে বলছি, সেল পারচেসটা বন্ধ রাখবেন। মিথুন রাশির ক্ষেত্রে এটা পার্টিকুলারলি বলছি। ক্যান্সারের ক্ষেত্রে বলছি, ক্যান্সারের ক্ষেত্রে দেখুন আপনার 11th হাউসের লর্ড এবং 4th হাউসের লর্ডের ঘরে আপনার গ্রহণ হচ্ছে, এবং সে 6th হাউসে বসে রয়েছে, শুক্র নিজে, এবং রবি আপনার ঘর থেকে 2nd হাউসের লর্ড আপনার 6th হাউসে বসে রয়েছে কেতুকে সাথে নিয়ে, এবং 11th হাউসে আপনার গ্রহণ সংগঠিত হচ্ছে। তো হঠাৎ করে এক ধরনের ফটকা কিছু সুযোগ আসতে পারে, স্পেকুলেটিভ কিছু আপনার ক্ষেত্রে অ্যাডভান্টেজ আসতে পারে, মানে শুড নট টেক, আমি পরিষ্কার বলবো। যদি পয়সা খুব মানে খুব রেয়ারেস্ট অফ দ্য রেয়ার চান্স আছে, কারণ কর্কট রাশি এবং তার বয়স যদি মোটামুটি 30-এর ওপরে হয়, তাহলে যে নক্ষত্রেই তার জন্ম হোক না কেন, সে বুধের দশার বাইরে তো যেতে পারবে না। আর যদি তার বুধের দশাতেই অশ্লের সাথে জন্ম হয়, তাহলে সেক্ষেত্রে সে এখন শুক্রের দশা বা এরকম, আর যদি আরও অনেক বয়স হয় সে পেছনের দিকেও চলে যেতে পারে, রাহুর দশাতেও ঢুকে যেতে পারে, যে পরিস্থিতিতে হোক। আমি বলবো যে এই সময় যদি আপনার কোনো গেইনের চান্স আছে এবং সেটা যদি খুব লেজিটিমেট প্রসেসে আসে, তাহলেই আপনি নেবেন, আদারওয়াইজ নেবেন না। আমার মতে না, মানে লেজিটিমেট প্রসেসে আসার চান্স কিন্তু খুব কম আছে, লেস দ্যান 1%। তো আপনি সেটা বুঝে নেবেন, লোভে পা দেবেন না, তাহলে প্রবলেম করবে। আপনার হঠাৎ করে ইনকামটা কিছুটা রেইজ করতে পারে এরকম কিছু সার্কামস্ট্যান্স থেকে, সেটা চেষ্টা করবেন আপনি বুঝে শুনে সেটাকে টেক করা। বাড়ির পরিবেশ ভালো রাখবেন, শরীরকে বেটার রাখার চেষ্টা করবেন, অযথা উত্তেজিত হয়ে এমন কিছু কাজকর্ম করে ফেলবেন না যার দ্বারা পুরো সিস্টেমটা নষ্ট হয়, নিজেকে সংযত রাখবেন। আর এই সময় কোনো কিছু পারচেস বা সেল যেটাই হোক না কেন, সেটা আপনি করবেন না, করলে আপনার পক্ষে কিন্তু নেগেটিভ হওয়ার চান্সেসই বেশি আছে, এটুকুই বলার। আচ্ছা, লিও, সিংহ রাশির ক্ষেত্রে বলে দিই, সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আপনার কর্মক্ষেত্রে অ্যাকচুয়ালি গ্রহণ হচ্ছে চাঁদ থেকে। শুক্রের ঘর আপনার 3rd হাউস এবং আপনার 10th হাউসের লর্ড, সে আপনার 5th হাউসে বসে রয়েছে, এবং 5th হাউসে 6th হাউসে গিয়ে গ্রহণ সংগঠিত হচ্ছে। তো আপনার কাজের জায়গা কিন্তু ইমব্যালেন্স করবে, ইনসাবঅর্ডিনেশনের সমস্যা আসতে পারে, আপনি যে কোনো জায়গায় অতিরিক্ত মানে একটুখানি
আপনার প্রতিপত্তি প্রভাব হঠাৎ করে বেড়ে যেতে পারে। চেষ্টা করবেন সেই অনুসারে আপনি এমন কিছু কাজকর্ম করে ফেললেন, সেটা পরবর্তীকালে সেই রেশটা বজায় রাখতে পারলেন না, তখন কিন্তু সমস্যার সৃষ্টি হবে, একটা ইমব্যালেন্স তৈরি করবে। যেরকম আছেন সেরকম থাকুন। হঠাৎ যদি মনে হয় আমার কিছু ক্ষমতা রেইজ করছে, তাহলে সেটাকে খুব ট্যাক্টফুলি মেনটেন করুন, যাতে অন্য কোনো লোকের উপর তার কোনো ইম্প্যাক্ট না হয়। হেলথ এবং মানি দুটোই একটু রেইজ করবার জায়গা রয়েছে। ফ্যামিলির ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, ফ্যামিলির লোকেদের, বিশেষ করে যারা বয়স্ক মানুষ আছেন তাদের ক্ষেত্রে চেষ্টা করবেন যে সেটা যাতে অনেকটা কে সাপ্রেসিভ স্টেজে রাখতে পারেন তাদের একটুখানি, কারণ শরীরের জায়গাটা তাদের বিশেষ করে যারা বয়স্ক, 6th হাউসে শনি আছে চাঁদ থেকে, তাদের জন্য কিন্তু একটু পয়সা এক্সপেন্ডিচার আপনার হতে পারে। নিজের গ্রোথকে কন্ট্রোল করবেন। 3rd হাউস থেকে আমাদের বুধ এবং মঙ্গল দুজনে আছে। গ্রোথকে কন্ট্রোল করবেন, ইগোকে কন্ট্রোল করবেন, আদারওয়াইজ কিন্তু এই দুটো আপনাকে হার্ম করবে। কারণ মঙ্গল সেখান থেকে গ্রহণের ওপরেও দৃষ্টি দিচ্ছে, কিন্তু যেখানে গ্রহণ সংগঠিত হচ্ছে, যদিও মঙ্গল শেষের দিকে চলে এসছে অনেকটা, তবুও কিন্তু মঙ্গলের একটা কুদৃষ্টি, তার 8ম দৃষ্টি যেখানে গ্রহণ সংগঠিত হচ্ছে সেখানে রয়েছে, এবং রবির দ্বাদশে বসে রয়েছে, এবং মঙ্গল কিছুটা এক্সস্টেড অবস্থাতেও, মঙ্গল কিছুটা পাওয়ারলেস, অস্তমিত বলা যেতে পারে, সে অবস্থায় রয়েছে। তো একটু চেষ্টা করবেন নিজেকে সংযত করে রাখা এই দিনটা এবং পরবর্তী 10-12 দিন মতন, তাহলে জিনিস ঠিক হয়ে যাবে। ভার্গোর ক্ষেত্রে বলি, কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু 9th হাউসে আপনার গ্রহণ সংগঠিত হবে, তো নিজের ধর্মস্থানকে নষ্ট করবে। আপনি দয়া করে কোনো পাপ কার্যে বা কোনো নেগেটিভ কার্যে লিপ্ত হবেন না, তাহলে কিন্তু সেই কাজ আপনাকে মে লিড টু সাম নেগেটিভ ডাইরেকশন নিয়ে যাবে। কারণ গ্রহণ যখন হয়, বারবার বলছি, অকস্মাৎ একটা বলবৃদ্ধি ঘটে, জলস্তর একটা নির্দিষ্ট জায়গায় আছে, হঠাৎ করে জল বেড়ে গেল উইদিন আ ফিউ আওয়ার্স, সেরকম হয়, আপনার জীবনেও হঠাৎ করে একটা পিক নিতে পারে। তো সেটাকে কিন্তু খুব সামলে নেবেন, কারণ রাহু অ্যাকচুয়ালি আপনার প্রকৃতিকে পরিবর্তন করতেও সবসময় চেষ্টা করবে, আপনার মধ্যে পাশবিক প্রবৃত্তিও আনার চেষ্টা করবে। রাহু এবং কেতুর কাজই এটা, কারণ ওরা কেউ ডেমন নয় এখানে, বাকিরা সব ডেমিগডস, তো কেউ ডেমন নয়। তো জাতক জাতিকা যাদের উপর ইম্প্যাক্ট আছে, তাদের উপর একটা ডেমন লাইক অ্যাক্টিভিটিস তৈরি করবার চেষ্টা করে। গ্রহণের সময় তার ইম্প্যাক্ট অনেক বেশি থাকে, তো তার ফাঁদে পাটা না দেওয়াটাই উচিত হবে। একটু নিজে কোয়াইট থাকবেন, যেহেতু 2nd হাউসে মঙ্গল এবং সেই মঙ্গলের দৃষ্টি আছে, অবশ্যই নিজের কথাবার্তা, ব্যবহার, এগুলোর উপরে নিয়ন্ত্রণ রাখবেন। যাদের নার্ভাস সিস্টেম উইক আছে তারা কিন্তু অবশ্যই নিজেকে সংযত রাখবেন, বা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, স্বামী স্ত্রী, যেরকমই হোক না কেন, আপনার কাউন্টার পার্ট, মা বাবাকে বলে রাখবেন যে আমাকে এই সময় উত্তেজিত না করতে, বা উত্তেজিত হয়ে গেলে তোমরা উত্তেজিত না হয়ে আমাকে পরিস্থিতিকে আরও ডেবাকাল না করা, পরিস্থিতির সামলে চলবেন এই সময়। যতক্ষণ পর্যন্ত আপনাদের বলেছি যে মঙ্গল কেতুকে অন্তত 4-5 ডিগ্রি ক্রস না করে যাচ্ছে, প্রত্যেকের টেম্পারমেন্টটা বজায় রাখবেন। না হলে কিন্তু কম বেশি, যে খুব শান্ত লোক সে উত্তেজিত হতে পারে, আর উত্তেজিত লোক তো সবসময় উত্তেজিত হতে পারে, তার ক্ষেত্রে আলাদা করে বলার কিছু নেই। একটু নিজেকে শান্ত রাখার চেষ্টা করবেন। দিনে অন্তত 8 ঘন্টা চেষ্টা করবেন মন্ত্র চ্যান্টিং করা। যদি দীক্ষিত থাকেন তো গুরুমন্ত্র জাপ করবেন, যদি দীক্ষিত না হন তাহলে কোনো বিদগ্ধ লোককে বলে বা জেনে নিয়ে কোনো মন্ত্র চ্যান্টিং করবেন, যেটা আপনার পক্ষে বেনিফিশিয়াল। তাতে কি হবে, আপনি যত চুপ থাকা অভ্যাস করবেন, তত আপনাকে সঠিক পথও দেখাবে। আর যত আপনি নিজে রেস্টলেস হবেন, তত কিন্তু মঙ্গল আমাদের পেরিফেরিয়াল পোর্শনকে কন্ট্রোল করে। তো পেরিফেরিয়াল পোর্শন জায়গাটা মাথার নার্ভের উত্তেজিত করে আপনাকে কিন্তু উল্টোপাল্টা কাজ করিয়ে দেবে, এবং রাহুর সাথে মঙ্গলের দৃষ্টি হয়ে রয়েছে, ফলে ক্রোধকে কিন্তু কন্ট্রোল করবেন, না হলে গন্ডগোল হতে পারে, মানিরও এক্সপেন্ডিচার হতে পারে। কারণ রবি 3rd হাউসে রয়েছে এবং সম্পূর্ণ নিজে কিছুটা এম্বারেসিং সিচুয়েশনে রয়েছে। আপনার দ্বাদশ ঘরের অধিপতি রবি, সে 3rd হাউসে বসে আপনাকে কিন্তু অ্যাবর্টিভ এনার্জি করাবে, যে এনার্জির কোনো ফ্রুটফুলনেস নেই। লিব্রার ক্ষেত্রে বলি,
তুলা রাশি যাদের আছে, তুলা রাশির রাশি অধিপতি যিনি, তার ঘরেই 8th হাউসে গিয়ে গ্রহণ সংগঠিত হচ্ছে এবং সেকেন্ড হাউসে রবি এবং তার সাথে কেতু বসে রয়েছে। বুধ অলমোস্ট একটা ট্রানজিশনাল থ্রেশোল্ডের উপরে থাকবে। তো নিজের ওপরে কন্ট্রোল রাখবেন, স্পাউসের ওপরে কন্ট্রোল রাখবেন, কথাবার্তার ওপরে কন্ট্রোল রাখবেন, স্পাউসের কথাবার্তার ওপরেও কন্ট্রোল রাখবেন। কেউ যদি একজন রেগে যান আরেকজন শান্ত থাকবেন। দুজনে একসাথে রেগে গিয়ে পরিস্থিতিকে কিন্তু ডেবাকল করে তুলবেন না। অকস্মাৎ এনার্জি একটা আসবে এবং সেই এনার্জি কোনো না কোনোভাবে সে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। সে কিন্তু কোনো না কোনোভাবে আপনাদের দ্বারা বাধাপ্রাপ্ত যদি হয়ে যায়, তাকে যদি প্রপারলি আপনি লিবারেট না করে দিতে পারেন, সে কিন্তু আপনাদের জীবনকে একটা টর্নেডোর মতন গন্ডগোল করে দিয়ে চলে যাবে। 2-3 দিনের মধ্যে দেখবেন সিচুয়েশন খুব খারাপ করে দিয়েছে। যদিও অন্যান্য প্ল্যানেটের পজিশন খুব খারাপ নেই, আস্তে আস্তে বেটার হচ্ছে, কিন্তু তবুও বলছি গ্রহণে কিন্তু অকস্মাৎ এফেক্ট দেয় এনার্জিটা। টেম্পারমেন্টকে খুব সাবধানে রাখবেন। এবং একটা খুব ভালো জিনিস আছে, যারা আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত মানুষ আছেন, গান বাজনা, ছবি আঁকা, স্কাল্পচারিং, ডান্সিং, অ্যাক্টিং, যে কোনো রকম কম্পিউটার পার্টস পেরিফেরালসের কাজকর্ম করেন, সফটওয়্যারের কাজ করেন, অ্যানিমেশনের কাজ করেন, কোনো ইমিটেশন জুয়েলারি, কোনো মেকআপ, কোনো ইন্টেরিয়ার ডেকোরেশন, হ্যাঁ, ইলেকট্রিসিটির কাজ যারা করেন, কোনো ডায়াগনস্টিক সেন্টারের কাজ করেন, হোটেল রেস্টুরেন্টের কাজ করেন, তাদের কিন্তু অকস্মাৎ বিজনেস বৃদ্ধি পেতে পারে। একটু যদি বেটার দশা আপনার থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি তার একটা বেনিফিট পাবেন। এই 7-10 দিনের মধ্যে অকস্মাৎ আপনার একটু অর্থপ্রাপ্তি ঘটবার যোগ আছে। স্করপিওর ক্ষেত্রে বলে দিই, সব থেকে গণ্ডগোলের জায়গা বৃষ এবং বৃশ্চিক, এই দুটো। যেহেতু রাশি ধরে বলছি, চন্দ্র এখানে নিচ হয়ে যায়, তো এখান থেকে চন্দ্র হচ্ছে 9th হাউসের লর্ড, সে গ্রহণে পড়বে 7th হাউসের, আপনার 12th হাউসের এবং 7th হাউসের লর্ডের ঘরে গিয়ে সে তার গ্রহণ হবে অ্যাকচুয়ালি। তো সেই হিসেবে আপনার মধ্যে অসম্ভব রকম একটা সন্দেহবাতিক মেন্টালিটি কিন্তু রেইজ করতে পারে যে কোনো ম্যাটারে। মানে সেই কোনো কাজ নেই, কিন্তু আপনি কোনো ব্যাপারে নিজের মাইন্ডকে পিসফুল রাখতে পারবেন না। ছোটোখাটো কোনো গণ্ডগোল বা নিজের মনকে অনর্থক কারণে ব্যস্ত রাখতে আপনি ভালোবাসবেন, পরিষ্কার ভাষায় আমি বলে দিলাম। ডাইলেমায় ভুগবেন প্রচুর পরিমাণে। তার সাথে মানে একদম পরিষ্কার ব্যাপার, আপনার মুন ডেবিলিটেটেড হয়ে যাচ্ছে। মানে চন্দ্র যেখানে ডেবিলিটেটেড হয়, তো উল্টো দিকে চাঁদ আছে, চাঁদের উল্টো দিকে চাঁদ আছে, চাঁদ সেখানে কিন্তু এক্সল্টেড হয় অ্যাকচুয়ালি, তুঙ্গ থাকে। তো কিন্তু চাঁদ রাহুযুক্ত হয়ে থাকবে, তো আপনি তার ফল পাবেন না। আপনার টেম্পারমেন্টের, পার্সোনালিটির মধ্যে অনেক কিছু অ্যাভারেটিভ কন্ডিশন তৈরি করবে, ধৈর্যচ্যুতি ঘটাবে। হ্যাঁ, মানুষের সাথে অযথা বিতর্কে জড়িয়ে যাবেন, কথাবার্তার মধ্যে একটা লাগামহীনতা আসবে। দ্বাদশে মঙ্গল আছে, তো খেয়াল রাখবেন। মানে আপনার যে রাশিপতি সে দ্বাদশে বসে রয়েছে, তার ফলে নিজের সার্বিক চরিত্রের মধ্যে লাগাম টানার চেষ্টা করবেন এবং যে পরিবারের সাথে অ্যাসোসিয়েটেড রয়েছেন সেই পরিবারের মধ্যে কিন্তু অফকোর্স আপনি চেষ্টা করবেন যাতে নিয়ন্ত্রণহীনতা সৃষ্টি না হয়, তাহলে কিন্তু প্রবলেম করবে। যাদের ব্লাড প্রেশারের সমস্যা আছে সেটা রেইজ করতে পারে, যাদের কিডনিতে কখনো স্টোন হয়েছে বা ধরুন গলব্লাডারের সমস্যা আছে, তারা একটু সাবধানে থাকবেন। দিন 15 খাওয়া দাওয়া, ব্যবহার, সব কিছুর উপরে সংযম রাখবেন। বৃষ এবং বৃশ্চিক এই দুজনের ক্ষেত্রে স্পেসিফিক্যালি বলছি, সব কিছুর উপরে সংযম রাখবেন। 15 দিন বাদে পুরো ম্যাটারটা উল্টো দিকে হয়ে যাবে। অর্থাৎ পুরো ম্যাটারটা মানে চাঁদ এখানে চলে আসবে ঘুরে রবির সাথে, এবং রবি ততদিনে অনেকটা এগিয়ে যাবে, বুঝতে পারছেন। 15 দিন পরে রবি মোটামুটি চলে যাবে প্রায় ধরুন নিয়ার অ্যাবাউট 18-19 ডিগ্রির মতন চলে যাবে এবং চাঁদ এখানে ঢুকবে। তো তখন সিচুয়েশানটা অন্যরকম হবে। বৃষর ঘর একদম লিবারেট হয়ে যাবে, কিন্তু এই ঘরে এসে জমা হবে তার সমসপ্তমে। এই সময়টা পর্যন্ত কিন্তু অবশ্যই নিজেকে সংযত রাখবেন, খাওয়া দাওয়া, এবং শরীরে যদি কোনো অ্যাবারেশন দেখেন সঙ্গে সঙ্গে ডক্টর দেখিয়ে নেবেন। বাট স্পেশালি নিজের মনকে লিবারেট করে দিন, কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করবেন না। ওভার থট যদি করেন সেটা কিন্তু নার্ভাস সিস্টেমকে গন্ডগোল করবে। পরিষ্কার ব্যাপার, এই গ্রহণ যখন ঘটছে তখন মঙ্গলের দৃষ্টি আছে,
যদিও দৃষ্টিটা অনেকটা সরে গেছে, তবুও বলছি দৃষ্টি কিন্তু থাকবে। এবং 4 তারিখ যখন গ্রহণ ঘটবে তখন কিন্তু মঙ্গল এই ঘরে ঢোকার একদম মুখে থাকবে, অর্থাৎ তুলা রাশির একদম 29 ডিগ্রি ক্রস করে অবস্থান করবে। তো জায়গাটা ভালো নয়, ঢুকে গেলে আরও গন্ডগোল করতো। যাই হোক, বুধ থাকবে একসাথে, একটু সাবধানে জায়গাটাকে ট্যাকল করে নেবেন। স্যাজিটেরাসের ক্ষেত্রে বলি, স্যাজিটেরাসের ক্ষেত্রে 6th হাউসে গিয়ে গ্রহণ সংগঠিত হবে, এবং তুলা এক্ষেত্রে, শুক্র এক্ষেত্রে আপনার ক্ষেত্রে মানে 11th হাউসের লর্ড এবং 6th হাউসের লর্ড। তার ফলে এনমিটি বৃদ্ধি পাবে, হিংসা বৃদ্ধি পাবে, এবং সেটা আপনি অন্যের ক্ষেত্রে জেলাসির কারকও হবেন, আপনি অন্যকে জেলাসও করবেন। দুটো কাজ একসাথে সংগঠিত হবে। অন্যকে তো কন্ট্রোল করার কোনো উপায় নেই, আপনি নিজে কারোর প্রতি এই ব্যাপারটা হবেন না। কেউ কোনো বন্ধু গাড়ি কিনেছে, আপনার সেটা মাথা ব্যথার দরকার নেই। ঈশ্বর আপনার যখন সময় দেবে তখন আপনি কিনতে পারবেন, না দিলে কিনবেন না, কী অসুবিধা রয়েছে? হ্যাঁ, মানে আপনার মধ্যে এক ধরনের কীরকম প্লে করবে যে আমি হয়তো এক ধরনের অন্যায়ের শিকার হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি যেটা আমার পাওয়া উচিত সেটা আমি পাচ্ছি না। এই ধরনের একটা খুব নেগেটিভ ফিলিংস আপনার মধ্যে তৈরি হবে। সেদিনটা তো তৈরি হবেই, এবং সেটা কিন্তু ড্র্যাগ করবে বাকি 15 দিনটাও। চেষ্টা করবেন এই ধরনের মানে অনৈতিক চিন্তা থেকে বেরিয়ে যাওয়া। আপনি ততটাই পাবেন যতটা আপনার জন্য অ্যালট করা রয়েছে, তার থেকে না আপনি বেশি পাবেন না আপনি কম পাবেন। আপনি সারা গায়ে স্টোন, মন্ত্র, যন্ত্র, তন্ত্র যা আছে আপনি করে নিন, আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনি তার থেকে বেশি পাবেন না, আপনি পাবেন না। অন্যান্য দেশে যারা আছে, যারা অ্যাস্ট্রোলজির জীবনে হয়তো নাও শোনেনি, সেখানে কি ধনী মানুষ নেই? পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ কি অ্যাস্ট্রোলজারকে কোনোদিন দেখিয়েছে? নিজেকে কল্পনা করুন না, সে দেখায়নি, সে তার প্রারব্ধ কর্মেরই ফল পাচ্ছে। দেখা যাবে তার কিছু নীতি নৈতিকতার জায়গা অবশ্যই আছে, সেই জায়গাটা সে মেনটেন করে। হ্যাঁ, অ্যাস্ট্রোলজার তাকে আর একটু ট্রিট বলে দিতে পারতো, এটা করুন, বা একটা আগাম বিপদ আসতে পারে সেটা সম্পর্কে বলতে পারতো। যেরকম একজন বিখ্যাত মানে বিলিনিয়ার বললে তাকে গরিব বলা হবে, সেরকম একজন ব্যক্তি যার নাম সবাই জানে, আমি শুধু নামটা বলছি না। তার কিছুদিন আগে একটা পারিবারিক অসম্ভব গণ্ডগোল হয়েছে, এবং গণ্ডগোলে দীর্ঘদিনের একটা সম্পর্ক ভেঙে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যারা নিউজ পেপার মিনিমাম পড়েন। তো সেটা হয়তো কোনো অ্যাস্ট্রোলজার তাকে বলে দিতে পারতেন যে এরকম একটা ঘটতে পারে, ইউ হ্যাভ টু বি কনসিয়াস। কিন্তু অ্যাকচুয়ালি আপনি যেটা পাওয়ার সেটা আপনি পাবেনই। যে নেগেটিভগুলো আপনি পাচ্ছেন, নেগেটিভগুলোকে মনে করুন না যে মাইনাস পজিটিভ। তো সেগুলো কি আপনি কারোকে ডাকার জন্য পাচ্ছেন? একটা মানুষের অ্যাক্সিডেন্ট হলো, সে একটা চোখ হারিয়ে ফেললো, সেটা কি সে কারোর কাছে প্রে করেছিল আমার একটা চোখ নিয়ে নাও, আমার একটা চোখ নিয়ে নাও? সে তো পেল, তা তো হারিয়ে গেল। পাওয়া এবং না পাওয়া সেটা আপনার প্রারব্ধ দ্বারা ডিটারমাইন, সেটাকে কখনো বাড়ানো কমানো যায় না। পৃথিবীতে কেউ পারবে না, যারা বলে তারা মিথ্যা কথা বলে। একদম সিম্পলি আপনাকে বলছি, যারা বলেন তারা মিথ্যে কথা বলেন, কোনো দিন সম্ভব নয়। যেটা করা যেতে পারে সেটা কিছুটা আগাম বিপদ আপনাকে ইন্টিমেট করে দেওয়া, কিছুটা ডাইভারশন করা, এর বেশি কিছু করার নেই, করা সম্ভব নয়। ভগবানের ওপরে খবরদারি করা সম্ভব নয়, করতে গেলে তার ফল মারাত্মক হয়। একটু লো স্পিরিটেড থাকবেন এই সময়, চেষ্টা করবেন কোনো জ্ঞানী মানুষ, কোনো সাধক মানুষ তার সান্নিধ্যে থাকা এবং সত্যের সম্মুখে দাঁড়ানো। তেমন হলে ভগবদ গীতা পাঠ করতে পারেন, তেমন হলে আপনি যে কোনো স্ক্রিপচার পাঠ করতে পারেন যেটা আপনার মনকে শান্তি দেয়। অর্থাৎ সত্যের মুখোমুখি দাঁড়ানো, এরকম ফিকটিশাস ওয়ার্ল্ডে আপনি বাঁচবেন না। অ্যাস্ট্রোলজি কাউকে কোনোদিন ফিকটিশাস কোনো ওয়ার্ল্ডের দিকে নিয়ে যেতে পারে না, এটা সম্ভব নয়। আচ্ছা, ক্যাপ্রিকর্নের ক্ষেত্রে বলে দিই, আরেকটা জিনিস বলে দিই স্যাজিটেরাসের ক্ষেত্রে, সেটা হচ্ছে ব্যাকস্টিয়ার গসিপ দয়া করে করবেন না, দয়া করে করবেন না। পেছনে কারোর কথা বলবেন না, যে যা করছে করুক, প্রয়োজন মনে করলে তার সামনে বলুন, না বলাটাই বাঞ্ছনীয়। নচেত নিজেকে নিয়ন্ত্রণ করুন যে কথাটা আমি ভাববই না। ক্যাপ্রিকর্নের ক্ষেত্রে বলে দিই যে যেহেতু শনি এখানে অলরেডি বসে রয়েছে, মানে ক্যাপ্রিকর্ন কারোর রাশি আছে মানে অবভিয়াসলি তার 7.5 চলছে, পূর্ণ 7.5। তো এবং তার যদি চন্দ্র বা মানে মঙ্গলের নক্ষত্র হয় তবে তার পূর্ণ 7.5 চলছে।
তো রবির নক্ষত্র হলেও পূর্ণ 7.5 চলছে। তো চেষ্টা করবেন ডিপ্রেশন থেকে নিজেকে বাইরে রাখা। বৃহস্পতি লিভ করছে এই ঘর, তো বৃহস্পতি লিভ করছে, অ্যাবাউট টু লিভ অলমোস্ট। তো সেক্ষেত্রে আপনাকে অনেকটা স্পিরিট দেবে, কিন্তু খেয়াল রাখবেন যে আপনার ঘর থেকে 5th হাউসে এই গ্রহণ সংগঠিত হবে এবং পঞ্চমপতি দশমপতি আপনার শুক্র তার ঘরে গ্রহণ সংগঠিত হবে। সন্তান থেকে খুব সাবধানে থাকবেন, কাজের জায়গা থেকে খুব সাবধানে থাকবেন, অযথা মানে অবাঞ্ছিত কথাবার্তা লোকের সাথে বলবেন না। 10th হাউসে মঙ্গল রয়েছে বুধের সাথে একসাথে বসে। তো খেয়াল মানে সবসময় চেষ্টা করবেন নিজেকে সংযত রাখা। নর্মালি ক্যাপ্রিকর্নের লোকেরা ঠান্ডা প্রকৃতির হয়, শনির লোক ঠান্ডা মানে শনির একটা অ্যাম্বিয়েন্স থাকে, তার মধ্যে ঠান্ডা প্রকৃতির থাকে। কিন্তু যেহেতু গ্রহণ সংগঠিত হবে 5th হাউসে এবং রাহুর দৃষ্টি রয়েছে এই ঘরের ওপরে, শনির ওপরে রাহুর দৃষ্টি রয়েছে, আপনার চন্দ্রের ওপরে নবম দৃষ্টি। তো সেই হিসাবে আপনি কিন্তু অ্যাজ এ হোল মানে দুদিক থেকেই চন্দ্র আপনার গেটিং ইনফ্লেক্টেড। বার্থ চার্টেও রয়েছে গোচরে রাহু এখানে দৃষ্টি দিয়ে, আবার গ্রহণও ঘটছে। সন্তানদের ক্ষেত্রে অযথা চিন্তা করবেন না, বাট তাদের সঠিক পথে রাখার চেষ্টা করবেন। এবং কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে চাইছেন, কোনো জায়গায় ধরুন কোনো ইমুভেবল প্রপার্টি বা মুভেবল প্রপার্টিও কিনতে, সোনা কিনতে চাইছেন কিছু, চেষ্টা করবেন এই সময়টা পারচেস না করা। সময়টা মানে পার্টিকুলার সেই দিনটা, তারপরে পারচেস করতে পারেন। বাট যদি ইমুভেবল প্রপার্টি হয় তাহলে 15টা দিন কিনবেন না, তারপরে গিয়ে কিনবেন। অ্যাজ এ হোল শরীরের প্রতি নজর দেবেন, স্পেশালি ব্লাড প্রেশারের দিকে নজর দেবেন। হঠাৎ করে রেগে যাবেন না, তাহলে কিন্তু আপনার শরীরে অন্যরকম অ্যাবারেশন ঘটতে পারে। যাদের হার্টের প্রবলেম আছে তারা চেষ্টা করবেন প্রপার ডক্টর দেখিয়ে নেওয়া, যাতে সিচুয়েশনটা কম থাকে আর কি। এক্সপ্রেশন যেটা করবেন মানুষের প্রতি, যে কোনো মানুষের প্রতি, সেটার মধ্যে যেন একটা বিনম্র ভাব থাকে। যদি বিনম্রতা না আনতে পারেন, নিজেকে এক্সপ্রেশন করবেন না। কেউ আপনার এক্সপ্রেশন শুনতে আসেনি, কিন্তু ভুলভাল কথাবার্তা লোককে বলে নিজেও উত্তেজিত হবেন না, পরিস্থিতিকে উত্তেজিত করবেন না। এটা কিন্তু আমি সবাইকে বলছি। শুক্র কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কালপুরুষের দ্বিতীয় ঘর আমাদের বাককে নির্দেশ করে, সেই ঘরে গ্রহণ হচ্ছে। তো কথাবার্তার ক্ষেত্রে কিন্তু প্রত্যেকেই কম বেশি সংযত থাকবেন। অমার্জিত কথা, অভদ্র কথা, লোককে অপমানকর কথা এগুলো বলবেন না। কেউ আপনার মান শুনতে চায়নি। ইউ আর আ কমন ম্যান, আমি একজন সাধারণ মানুষ, সবাই সাধারণই মানুষ, কেউ বিরাট কোনো ব্যাপার নয়। কাউকে অমর্যাদা করে আপনার মর্যাদা কোনোদিন বৃদ্ধি পাবে না, এই কথাটা মাথায় রাখবেন। সেই মানুষ যদি একান্ত কোনো না হয়। অ্যাকুয়ারিয়াসের ক্ষেত্রে বলে দিই, অ্যাকুয়ারিয়াসের ক্ষেত্রে কিন্তু মানে কুম্ভ রাশির ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এডুকেশন নিজের কন্টিনিউ করবার চেষ্টা করবেন। সেই দিনটা পারলে পড়াশোনা করবেন, খুব বেটার আছে সেই দিনের জন্য। আপনার রাশির 4th হাউসে ঘটবে চতুর্থপতি দশমপতির চতুর্থপতি নবমপতির ঘরে আপনার শুক্র, তার সে 4th হাউসে বসে আপনাকে অ্যাকচুয়ালি এই গ্রহণ সংগঠিত হবে। তো বৃহস্পতি অলমোস্ট আপনার ঘরে সেদিন ঢুকে যাওয়ার একটা সিচুয়েশনে থাকবে। তো সেটা একটা বেটার, কিন্তু বৃহস্পতি সে সময় উইক মানে একদম পাওয়ারলেস অবস্থায় থাকবে। তার ফলে তার পজিটিভ এফেক্ট আপনি নাও পেতে পারেন, ভালো দশায় বা এরকম কিছু না থাকলে। তো 4th হাউস আমাদের রিপ্রেজেন্ট করে আমাদের হোম, আমাদের হাউস, আমাদের মা, আমাদের লোয়ার এডুকেশন, আমাদের পিস, আমাদের ট্র্যাঙ্কুইলিটি, এসব কিছুকে নির্দেশ করে। তো চেষ্টা করবেন সেইগুলোকে কন্ট্রোল করার, সেগুলো যাতে কোনোভাবে অ্যাভারেটিভ স্টেজে না চলে যায়। বিশেষ করে মায়ের স্বাস্থ্যের প্রতি নজর রাখবেন। হ্যাঁ, আমাদের যাদের মধ্যে দেখবেন যে কোনো রকম শ্বাসবায়ুর সমস্যা রয়েছে, অর্থাৎ কোনো পার্টিকেলস গেলে ব্রিদিং ট্রাবল হয় বা এই জাতীয় কোনো প্রবলেম ফেস করতে হয়, তারা একটু কিন্তু নিজের নজর রাখবেন সেদিন। এমনি শীতকালে এই ধরনের প্রকোপ বেড়ে যায়, যদিও এখন আমরা সবাই মাস্ক পরি, বাট তবুও চেষ্টা করবেন। তাদের ক্ষেত্রে অ্যাস্থমার প্রবলেম আছে, তারা একটু খেয়াল রাখবেন সে সময়টা। হ্যাঁ, রাহু কিন্তু ডাস্ট পার্টিকেলকে মানে খুব মাইনিউট পার্টিকেলকে নির্দেশ করে। আমরা ভাইরাস ব্যাকটেরিয়াকেও সেইভাবে রাহু দ্বারা রিপ্রেজেন্ট করি। হ্যাঁ, বাড়িতে ইলেকট্রিসিটি যদি কোনো ওয়্যার বা অনেক কিছু খোলা থাকে, তো বাচ্চাদের তার থেকে দূরে রাখবেন। সেখান থেকে কিন্তু কোনো ফায়ারও যেতে পারে। তার ফলে বাড়িতে দেশলাই বা গ্যাস লাইটার এগুলো একটু ইনঅ্যাক্সেসেবল জায়গায় রাখবেন, যেখানে বাচ্চারা হাত না পায়।
বা আপনারাও যখন গ্যাস জ্বালাবেন বা স্টোভ জ্বালাবেন, যাই করুন না কেন, দেখে নেবেন যে গ্যাসের নব নেবানো আছে কি না, এগুলো একটু চেক করে নেবেন 15 দিনের জন্য। একটু নেগেটিভ আছে জায়গাটাতে, ছোটোখাটো একটু গন্ডগোল ঘটতে পারে, বাট অ্যাজ এ হোল কিন্তু এই সময়ে এই ধরনের কনফ্লিক্ট আপনারা প্রচুর দেখতে পাবেন, যে ইলেকট্রিসিটি এবং ফায়ার, প্রচুর এরকম ঘটনা আপনাদের চারপাশে ঘটবে, আপনারা দেখতে পাবেন। আপনিও চেষ্টা করবেন কোনো জ্ঞানী মানুষের সান্নিধ্যে থাকা বা কোনো মন্ত্রসিদ্ধ করা, আপনার ক্ষেত্রে খুব বেটার হবে। দ্বাদশে শনি আছে, আপনাকে খুব বেটার ফল দেবে। আপনার মূল ত্রিকোণের অধিপতি সে দ্বাদশে বসে রয়েছে, আপনার জন্য বেস্ট টাইম হচ্ছে কোনো মন্ত্রসিদ্ধ করা। লাস্ট হচ্ছে পাইসিসের ক্ষেত্রে মীন রাশির ক্ষেত্রে 8th হাউসের লর্ড হচ্ছে শুক্র এখানে এসে তুঙ্গ হয়, আপনারা জানেন, এবং এখান থেকে 3rd হাউসের লর্ডও শুক্র। তো 3rd হাউস হচ্ছে 8th হাউস। তো সেই হিসেবে শুক্র যেরকম পাইসিসের ক্ষেত্রে অনেকটা পজিটিভ, কিছু ক্ষেত্রে নেগেটিভও। শুক্রের নিজের পজিটিভ, কিন্তু পাইসিসের ক্ষেত্রে কিন্তু খুব পজিটিভ নয়। তো 3rd হাউসে যেহেতু এখানে গ্রহণ সংগঠিত হচ্ছে, আপনি ভাবতে পারেন যে তুঙ্গ রাশি বা নিজভঙ্গ রাজ্য হচ্ছে বুধ শুক্র একসাথে থাকলে বা উল্টো দিকে থাকলে, কিন্তু অ্যাকচুয়ালি পাইসিসের ক্ষেত্রে কিন্তু শুক্র খুব প্রুডেন্ট নয়, এটা মাথায় রাখবেন। তো যাই হোক, তো 3rd হাউস আমাদের যেটা রিপ্রেজেন্ট করে আমাদের ভিগিয়ার, আমাদের স্ট্রেংথ, এবং এই 3rd হাউস শুধু স্ট্রেংথ নয়, এখান থেকে 9th হাউসে রবি রয়েছে এবং সে কেতুযুক্ত হয়ে রয়েছে। তো অধার্মিক কোনো কাজ করবার চেষ্টা করবেন না, নিজের সোলকে পিওর রাখবেন, সবসময় ভগবানের নাম সংকীর্তন করবেন, সোলকে পিওর রাখার চেষ্টা করবেন। কোনো রকম নেগেটিভ চিন্তা মাথায় আসলেই ঈশ্বরের নাম নেবেন, তাহলে নিজেকে সংযত এবং স্থির রাখতে পারবেন। এবং স্পেসিফিক বলছি, সংযত এবং স্থির দুটো থাকাই আপনার জন্য খুব প্রয়োজন, নেসেসারি আপনার জন্য। ভ্রাতা ভগিনীর সাথে বিরোধে ভুলেও যাবেন না, বা কোনো নেইবারের সাথে কোনো গণ্ডগোলে যাবেন না। এই দিন কিন্তু সেই ধরনের একটা আপনাকে প্রভোগ করতে পারে বিভিন্নভাবে। আপনি নিজে চুপ থাকবেন বা সংযত থেকে ব্যাপারটা থেকে অ্যাভয়েড করবার চেষ্টা করবেন। মিথ্যা দোষ দিতে পারে আপনার ওপরে, আপনাকে কোনোভাবে ডিফেমেট করতে পারে, মানহানি করতে পারে, যেহেতু রবি নিজে একটা মানহানিকর সিচুয়েশনে থাকবে, ভায়োলেন্ট করবার চেষ্টা করতে পারে পরিস্থিতি। 8th হাউসে রয়েছে মঙ্গল, আপনার স্পাউসের কথাবার্তার মধ্যে এক ধরনের তীব্রতা, এক ধরনের কষা ভাব আসতে পারে, নিরস এবং খুব কটু কথা আসতে পারে। চেষ্টা করবেন সেটাকে অ্যাভয়েড করা, এবং অ্যাভয়েড করে যাতে সেখান থেকে বেরোতে পারেন, সেটাই ভালো। আজকে যতদূর সম্ভব আমি দেখেছিলাম যে আপনাদের লাস্ট একটা জিনিস বলে দিই। আজকে যখন আমি ভিডিও রেকর্ড করছি তখন অ্যাকচুয়ালি আজকে হচ্ছে 14 তারিখ। তো ভিডিও যখন রেকর্ড করছি, যে টপিকটা জাস্ট একটু বলে দেওয়া দরকার, স্লাইড একটু হোল্ড করুন, আমি আপনাদের একটা বিষয় শুধু বলে দিই। সেটা হচ্ছে আজকে মীন রাশিতে চাঁদ এখন ঢুকে গেছে। আমি সন্ধেবেলা ভিডিও করছি, এখন 4 ডিগ্রিতে চাঁদ আছে। তো বৃষ্টি হবে, বৃষ্টি হবে, এবং বৃষ্টির পূর্বাভাসও আছে। শুধু তার জন্য নয়, বৃষ্টি হবে যতদিন মীন রাশিতে মোটামুটি আগামী 1.5 দিন 2 দিন মতন বৃষ্টি হবে, তারপরে সিচুয়েশান ঠিক হয়ে যাবে। মান্ডেন জ্যোতিষ অনুসারে যেখানে যেখানে তার প্রভাব বেশি আছে সেখানে একটু বেশি হবে, বা কোথাও একটু উত্তরের দিকে একটু স্নোফল হতে পারে, হেভি স্নোফল হতে পারে একটু বেশি নর্দার্ন বেল্টের দিকে, কিন্তু হবে। অর্থাৎ জলস্তর বৃদ্ধি পাবে, ফলে ঠান্ডা লাগাবেন না কেউ, যাতে ঠান্ডা লাগার ধাত আছে। এখন 29 ডিগ্রি 27 মিনিটে বৃহস্পতি আছে, তো অলমোস্ট বৃহস্পতি ক্রস করবার জায়গায় চলে এসছে, এবং পাওয়ারলেস আছে কিছুটা, পুরো ফলটা দিতে পারছে না। তো নিজেকে একটু সংযত রাখবেন। তার ঘরে বৃহস্পতি, ঘরে চন্দ্র রয়েছে, এবং ইমিডিয়েটও শনির নক্ষত্রে ঢুকে গেছে। শনি থেকে 3rd হাউসে চন্দ্র রয়েছে। আজকের দিনের জন্য বলছি, যাদের ঠান্ডা লাগার ধাত আছে, স্পেশালি আমি প্রচণ্ড ভুগছি ঠান্ডা নিয়ে। যারা আমাকে সামনে দেখেছেন তারা জানেন, গতকালও যারা দেখেছেন তারা জানেন যে আমি গত 7-8 দিন ধরে মারাত্মক ভুগছি। তো খেয়াল রাখবেন একটু নিজের প্রতি, এই বৃষ্টিটা থেকে অযথা ভেজা বা এটাকে বেশি উপভোগ করতে গিয়ে বিপদ ডেকে আনা, সেটা দয়া করে করবেন না।
ভালো থাকবেন। অ্যাজ এ হোল এই গ্রহণ নিয়ে এত প্যানিক হওয়ার মতন কিছু নেই। যে কথাগুলো আমি বললাম, অনেক কথা বলেছি, সেগুলোকে একটু নাটশেল করে মাথায় রাখার চেষ্টা করবেন। এটা একটা নর্মাল সিরিস্টেরিয়াল ফেনোমেনন। এটা নিয়ে কোনো ভয় ভ্রান্তি অমুক তমুক এই হতে পারে সেই হতে পারে কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হবে না। নর্মাল থাকুন, কারোর ক্ষতি করবেন না, ক্ষতির চিন্তা করবেন না, তাহলে কিছু হবে না, নিজেও ভালো থাকতে পারবেন। ফ্রি থাকুন। নমস্কার।